এখন আমি এত টাকা কোথায় পাবো মেবিস? ফুপি, তুমিও কেন এমন অবুঝপনা করো বলো তো? অন্তত বিকালের আগে তো কিছুই করা সম্ভব নয়। বিড়বিড় করতে করতে ঘরের ভেতর পায়চারি করছে রিশাদ। কিছুক্ষণ আগেই তারা বাড়ি ফিরেছে, সেই সাথে ফিরছে মেহুস আর রেহনুমার কেনা চুরি চুরি জিনিসপত্র। দোষ এখানে রিশাদেরই বইকি। মাটির তৈরি জিনিসপত্রদের সামনে মেহুসের অমন জ্বলে ওঠা রূপ দেখে বিবশ হয়েছিল কিছু সময়ের জন্য। আদরে গলায় বলেছিল, এগুলো কি কিনছো? রেখে দাও, আমি তোমার জন্য ঢাকা থেকে আরও ভালো দেখে আনিয়ে দেব। ঘুটঘুটে অন্ধকারে ফুপির আলো মেহুসের দৃষ্টি কেড়েছিল রিশাদের সেই নিষ্পলক দৃষ্টি। হঠাৎ করে কোমল হওয়া মুখটা, সে ভাবল এই তো সুযোগ নাক উঁচু লোকটার অর্থ সঠিক জায়গায় ব্যয় করার। এই জিনিসগুলো যারা বিক্রি করছে তারা দরিদ্র, আর শহরে যারা নিয়ে গিয়ে বিক্রি করবে তারা মধ্যবিত্ত। আমাদের কি উচিত নয় চোখের সামনে থাকা এই দরিদ্র মানুষগুলোর কষ্ট দূর করা? কথাটা বলে মেহুস তাকিয়ে রইল রিশাদের দিকে জবাবের আশায়। রিশাদ মানল না কথাটা। শীত বাড়ছে বলে মেহুসকে গাড়িতে উঠতে বলল। মেহুস ছাড়বার পাত্রী নয়, আর এখন রিশাদের সাথে জেদ, রাগ, কোনোটাতে জড়তাও কাজ করে না তার। সে ঠায় দাঁড়িয়ে রইল আগের জায়গায়। তখনই আবার রেহনুমা কোথা থেকে এগিয়ে এসে যুক্ত হলো। তার কোলে নির্জন, আর নির্জনের পরনে ক্যাটকেটে লাল রঙের উলের সোয়েটার। রেহনুমার মুখেও একই কাহিনী শুনে রাগ হলো খুব, তবুও তা প্রকাশ না করে বলল, নিয়ে এসো যা যা কেনার, বলেই সে তার ওয়ালেট বাড়িয়ে দিল। অবাক করা ব্যাপার হলো দুজনের কেউই সে ওয়ালেট নিল না। টাকা ছাড়া কিনবে কি করে? প্রশ্ন করল রিশাদ। টাকা বাসায় গিয়ে দেব, তারা বাড়িতে পৌঁছে দিয়ে আসবে সবই। মেহুস বেশ উজ্জ্বল মুখ করে বলল, কি এমন কিনেছ যে তারা একদম বাড়িতেই দিয়ে আসবে? রিশাদের কিছুটা বিভ্রান্তি হলো। পেছন থেকে একজন কাপড়ের দোকানে জিজ্ঞেস করলো কোন বাড়িতে যেতে হবে। লোকটা উপজাতি, তার ভাষায় মেহুস একটু একটু বোঝে। সে রেহনুমাকে বলল, ফুপি ঠিকানা কিভাবে দেব? রেহনুমা কিছু বলতে যাবে তার আগেই আরেকজন বলল, জমিদার বাড়িতে। রিশাদ অবাক হয়ে চাইল, জমিদার বাড়ি? রেহনুমা বলল, হ্যাঁ, ওই বাড়িতেই নিয়ে চলো। কোন জমিদার বাড়ি ফুপু? রিশাদ জানতে চাইল। এখানে থাকিস বছর তো প্রায় হয়েই এলো, অথচ এখনও জানিস না এই এলাকায় তোর বাড়িটার একটা নাম আছে? হাসছে রেহনুমা, কিন্তু মেহুসও ভীষণ অবাক, সেও তো জানতো না। কি আশ্চর্য ব্যাপার, আমার বাড়িরও একটা নিকনেম আছে আর আমি তা জানি না। রিশাদ বলল শকোক্তির মতো করে। বাড়ি ফিরে কাপড় বদলে ঘর ছেড়ে বের হতেই তার চক্ষু চড়ক গাছ। বারান্দার বাইরে এক এক করে 4-5 ঝুপড়িওয়ালা ঝুপড়ি নিয়ে হাজির। চিৎকার করে ডাকলো সে তার ফুপুকে। রেহনুমা গা ছাড়া ভাব নিয়ে ধমক দিল, চিৎকার করছিস কেন অমন করে? বাড়িতে কি চোট ঢুকেছে? শীত কেটেছে? ফুপি, এসব কি? এত এত জিনিস কিনেছ কি করতে? আর এসব তো তোমাদের ব্যবহার করার মতোও না। রেহনুমা বলল, সে কৈফিয়ত আমি তোকে দেব না, যা গিয়ে টাকা পরিশোধ কর। বলতে বলতে মুসকি মুসকি হাসছিল। রিশাদ বোকার মতো পকেটে হাত রেখে ভাবনায় পড়ল। তার পকেটে হাতে গুনে 3টে 500 টাকা নোট ছাড়া কার্ডগুলো আছে। কার্ড দিয়ে তো আর ঝুপড়ি মালের দাম পরিশোধ সম্ভব নয়। সে কারণে বারবার বলছে, এখন আমি এত টাকা কোথায় পাবো মেবিস? তার ধারণা একটাই, মেহুস ষড়যন্ত্র চালিয়ে ফুপিকে উৎসাহী করেছে এত সব জিনিস কেনার। তার এই পায়চারি চলাকালীনই রেহনুমা ঘর থেকে বেরিয়ে এলেন হাতে চকচকে অনেকগুলো নোট নিয়ে। করিডোরের বাতির হলদে আলো রিশাদ সেই টাকা দেখে এগিয়ে আসতেই রেহনুমা জানালো ঘরে কিছু জমানো টাকা আছে। কিছু বলতে অনেকেই আছে যা রিশাদ সবসময় খরচের জন্য দিত, তা প্রয়োজনের চেয়ে বেশিই ছিল। মনে মনে স্বস্তি পেল। সে ভাবল কাল কার্ড থেকে ক্যাশ করেই ফুপিকে ফিরিয়ে দেবে। রাতে ঘুমানোর সময় সুযোগ বুঝে মেহুসকে আক্রমণ করল সে। না শীত না গরম, এমন স্যাঁতস্যাঁতে ঋতু বড্ড যন্ত্রণাদায়ক। মেহুসের মনে হলো শীত শীত লাগছে। সে কম্বল পেঁচিয়ে নিল গায়ে। রিশাদ তার কম্বল পেঁচানো দেখে ইচ্ছে করে সিলিং ফ্যান চালু করলো। তাতে মনে হলো মেহুসের ভালোই লাগছে, তাই আবার ঘরে থাকা বড় স্ট্যান্ড ফ্যানটাও চালু করে ঠিক পায়ের সামনে রাখলো। কম্বলে গা ঢাকা থাকলেও মাথার চুল আর নাকে মুখে হাওয়ার তোর এমনই উঠতে লাগলো যার দরুন মেহুসের নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। কি শুরু করলেন রাত বিরাতে? রিশাদ নিশ্চুপ চোখ বুজে পড়ে আছে বিছানায়, যেন সে শুতেই ঘুমে ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। বিরক্তিতে কপাল কুঁচকে বিছানা থেকে নেমে ফ্যান দুটোই অফ করলো। মনে মনে বলল, ভাগ্যিস আজ নির্জন ফুপুর ঘরে, নইলে এ বাতাসে তার তো নিঃশ্বাস আটকাতো। মেহুসা আবার বিছানায় গেল। মিনিট 10 পর আবারও রিশাদ আগের মতো ফ্যান ছাড়ল। আবারও মেহুস বন্ধ করে ঘুমাতে গেলে কয়েক মিনিট পর আবারও রিশাদ আগের মতোই ফ্যান ছাড়ল। রাত তখন কত হবে? 1টা কি 1:30? দূর পাহাড় থেকে হঠাৎ হঠাৎ অচেনা এক পাখির ডাক ভেসে আসছে এই মাঝ রাত্রিরে। বড্ড ভয়ঙ্কর শোনালো সেই ডাক, অনেকটা বিপদে পড়া জন্তুর আর্ত চিৎকারের মতো। কি নাম হবে পাখিটার? মেহুস আগেও শুনেছে এই ডাক বড় করুণ লাগে। এবারে সত্যি রিশাদ ঘুমিয়ে পড়েছে। ফ্যান বন্ধ করে মেহুসও ঘুমানোর চেষ্টা করলো। দেরি করে হলেও তার চোখে ঘুম নামলো। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে ভোর রাতে।
কম্বল মুড়ে একে অপরের গায়ে গা লাগিয়ে বড় আরামের ঘুম হচ্ছে দুজনের। কম্বলের সাথে ধীর উষ্ণতা ভারী শীতকেও কাবু করেছে। সময় গড়ালো অনেক, তবুও বিছানা ছাড়তে কারোই ইচ্ছে করছিল না। কিন্তু নির্জন যদি জেগে যায় ফুপি কতক্ষণ সামলাবে? আজকের এই অসময়ে বৃষ্টি আবহাওয়াকে খুব বেশি শীতল আর ক্রমশ হাওয়াও বেড়ে ঝড়ের আভাস দিচ্ছে। রিশাদকে ঠেলে সরিয়ে বিছানা থেকে নামল মিহিউষ। খাটের পাশে কর্নার টেবিলে থাকা ঘড়িটাতে চোখ বুলিয়ে আটকে উঠল সে। 11টা বেজে গেছে, অথচ সে বা রিশাদ আজ কারও একটিবারের জন্য ঘুম ভাঙল না। আশ্চর্যান্বিত মিহিউষ ঝাঁকালো কয়েকবার ওঠার জন্য, কিন্তু রিশাদের ঘুম কিছুতেই ভাঙল না। দু একবার সারা দিয়ে আবারও ঘুমালো সে। মুখ হাত দিয়ে মিহিউষ গেল রেহনুমার ঘরে। রেহনুমাও কি আজ ঘুমিয়েছে খুব? আবহাওয়া আচমকে এতটাই আগ্রাসী হয়ে প্রকৃতি এমন করে দুমড়ে মুছতে দিচ্ছে কেন? মিহিউষ রেহনুমার দরজায় কয়েকবার ধাক্কানোর পরও যখন খুলল না সে, আবার ফিরে গেল নিজের ঘরে। ঘরে পা দিতেই কানে এলো ফোন বাজছে রিশাদের। লোকটা এত ঘুম কি করে ঘুমাচ্ছে ভেবে পায় না সে। যে লোক রাতভর জেগে থেকেও পার করতে পারে, কিংবা রাতে 2 ঘন্টা ঘুমালেও কাক ডাকা ভরে সজাগ হয়, সে এমন কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। মিহিউষ ভাবল, মা সবসময় বলে মানুষ খুব খারাপ সময়ের আগে এমন করে ঘুমায় যাকে বলে মরার মতো ঘুম। মিহিউষ আর মিহাদ যদি একদিনও ভুল করে সকালে দেরি করে ওঠে, তখন মা খুব রেগে বলে এ কথা। না না, কী সব উল্টাপাল্টা কথা ভাবছি। স্বগক্তির মতো বলেই ফোন রিসিভ করলো মিহিউষ, স্ক্রিনে রাইমার নাম্বার দেখে। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে রাইমার হিচকি তোলা কান্নামাখা কণ্ঠস্বর। কান্নার দমকে দু একটা কথা যাই বলল কিছুই বোঝা গেল না। মিহিউষ অস্থির হয়ে ঘর ছেড়ে বাইরে গিয়ে কথা বলল, কিন্তু দুর্ভাগ্য এখানে এমনিতে নেটওয়ার্ক থাকে না। তার উপর আজকের আবহাওয়া এতটা খারাপ। এক কানে আঙুল চেপে অন্য কানে ফোন ধরে মিহিউষ বোঝার চেষ্টা করলো কি বলছে রাইমা। কাটা কাটা কণ্ঠস্বরে যা শুনল তাতে পায়ের তলায় শীতল এক রক্তস্রোত টের পেল। ভয়ও হচ্ছে খুব। তাড়াতাড়ি ফোন রেখে রিশাদকে টেনে ঝাঁকিয়ে ডাকাডাকি করলো সে। আর মোড়ে ভাঙতে ভাঙতে রিশাদ উঠে বাথরুমে গেল। তারপর রেহনুমাকে ডাকতে গেলে দেখলো রক্তিম চোখ মুখ করে ঘর ছেড়ে বেরিয়ে এলো রেহনুমা। মিহিউষ বুঝে গেল রেহনুমারও জানা হয়ে গেছে খবর, তবুও সে মুখ খুলতে যাচ্ছিল, অমনি রেহনুমা বলল, মিহিউষ, আমার ভাই হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। মিহিউষ, আমি ঢাকা যাব, রিশাদকে বলো আমার ভাইয়ের কাছে নিয়ে যেতে। বলতে বলতে রেহনুমা বসে পড়ল সেই অবস্থায়। কান্নায় তার গলার স্বর অস্পষ্ট। বাইরে ঝড় ঠিক কাল বৈশাখীর মতো। এ কেমন বৃষ্টি শুরু হলো আজ? এমন দুঃসংবাদ আসবে বলেই কি আজ তাদের চোখে এত ঘুমে টান ছিল? মিহিউষ ঝুঁকে রেহনুমাকে তুলতে তুলতে ভাবছিল ফুপিকে মিথ্যে বলা হয়েছে, তবে কি রিশাদকেও মিথ্যেই বলবে? যা ফুপি জানে না রিশাদকেও জানানো হোক। রিশাদ বাথরুম থেকে বেরিয়ে করিডোর দিয়েই আসতে হয় বলে সবটাই শুনেছে রেহনুমার কথা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে। চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু মুখে তেমন কোনো অস্বাভাবিকতা নেই তার। মিহিউষ কী করবে, কাকে সান্ত্বনা দেবে আর কাকে সামলাবে বুঝে পেল না। ঝড় বাদল উপেক্ষা করে পাহাড়ি রাস্তায় খুব সাবধানে গাড়ি চালিয়ে এয়ারপোর্টে পৌঁছল রিশাদরা। তাৎক্ষণিক টিকিট পাওয়া অসম্ভব হলো না পরিচিত লোক থাকায়, কিন্তু সমস্যা হলো ফ্লাইট টাইম পিছিয়ে দেওয়া হয়েছে আবহাওয়ার কারণে। মিহিউষ একবার রিশাদ একবার ফুপির মুখের দিকে তাকিয়ে চিন্তিত হলো। দুজনের মুখে বিমর্ষতা নেই, তবুও মনে হলো মানুষ দুটোর ভেতরে তুফান চলছে। তারা কি বুঝে গেছে সত্যিটা? রিশাদ চুপচাপ বসে রইল দুহাতে মুখ ঢেকে। মিহিউষের মনে হলো আর দেরি করা ঠিক হবে না। রিশাদ তার গাড়ি হোটেলে পাঠাবে বলে একজনকে ফোন করছিল। মিহিউষ বলল, আমরা না হয় গাড়িতেই যাই, এখানে বসে থেকে দেরি হবে। রিশাদ মনে মনে কি ভাবলো কে জানে, সেও বলল ঠিক আছে চলো। রেহনুমা শুনতে এসে আর কোনো দিকে চাইল না, এলোমেলো পা ফেলে আগে আগে গাড়িতে গিয়ে বসলো। মিহিউষে এগুলো যতটা দ্রুত সম্ভব নির্জনকে কোলে নিয়ে। রিশাদ স্থির হয়ে নিজ জায়গায় দাঁড়িয়ে থেকেই বলল, মেবিশ, আব্বু আর নেই তাই না? মিহিউষের পা দুটি থেমে গেল। সে বলতে চাইল কিছু, কিন্তু তার কণ্ঠস্বর ছাপিয়ে কোনো আওয়াজে বের হলো না রিশাদের মুখের দিকে তাকিয়ে। তারও চোখ ঝাপসা হতেই রিশাদ হাঁটু মুড়ে সেখানেই দপ করে বসে পড়ল। রাত 8টায় বাস থেকে নামল মিহিউষরা। বাস স্ট্যান্ড থেকে খানবাড়িতে যেতে আরও 1 ঘন্টা লাগবে। রেহনুমার অবস্থা ভালো ঠেকছে না মিহিউষের। সারা পথ সে রিশাদের কাঁধে মাথা রেখে নিথর পড়েছিল। হঠাৎ হঠাৎ কান্না চাপিয়ে রাখার চেষ্টায় ফুপিয়ে উঠছিল। রিশাদ নিষ্প্রাণ সিটে গায়ে লিয়ে এক হাতে ফুপিকে ধরে রেখেছিল। রিশাদের অবস্থা এত দূরের পথ ড্রাইভিং করার মতো নেই ভেবে মিহিউষ বলেছিল হোটেলে আছে এমন কাউকে আনিয়ে নিতে, যে ড্রাইভ করে তাদের ঢাকায় পৌঁছে দেবে। কিন্তু যে এসেছে সে ড্রাইভিংয়ে নতুন, তাই রিশাদ কোনো রকম ঝুঁকি না নিয়ে বাসের টিকিট কাটল। যথাসম্ভব ফুপির সামনে নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে 1:30 পর্যন্ত বসে রইল বাস কাউন্টারের ছাউনির তলায়। বৃষ্টি ছিল তখনও তুমুল।
ঢাকায় পৌঁছানোর পর মনে হলো এদিকে বৃষ্টি হয়নি। মিহিউষ নির্জনকে পথিমধ্যে কলা আর আপেল খাইয়েছে দুটো, বড়রা কিছুই খায়নি। ঢাকায় এসে সিএনজি পেতে অসুবিধা হয়নি খুব একটা। সিএনজিতে বসে অবধি রিশাদ চুপচাপ আর কঠোর মুখে বসেছিল। বাড়ির গেটে পা রাখতেই বুকটা ধক করে উঠল রেহনুমার। ঠিক কত বছর পর পা রাখলো এখানে। তার জন্মস্থান, তার শিকড় আটকে আছে এখানে। ছলছল চোখে গেটের দিকে তাকিয়ে দেখলো বাড়িটা নিস্তব্ধ আর অন্ধকার। বাড়ির বাগান, লন সব জায়গাতে দিনের আলোর মতো বাতি জ্বালানো থাকে সব সময়। আজ এত অন্ধকার কেন সব? কেন এমন হাট করে খোলা গেট? বাড়ির দারোয়ান, কেয়ারটেকার কোথায় গেল? বাড়িটা কেমন ফাঁকা আর খা খা করছে। রেনুমার থমকে থাকা কান্নাটা আবারও ছিটকে এলো গলা থেকে। রিশাদ বুঝলো ফুপিটা তার এতক্ষণে বুঝেছে যে তার ভাই আর বেঁচে নেই। কান্নারত রেনুমাকে এক হাতে ভালো করে ধরে রাখলো সে। ভেতরে যাবে না ফুপি, এভাবে ভেঙে পড়লে চলবে কি করে? বলে সে তার ফুপিকে ধরে এগিয়ে গেল বাড়ির ভেতর। সদর দরজায় পৌঁছে কানে এলো রাইমার কান্না। সে কাঁদছে হাউমাউ করে, তার কণ্ঠস্বর ভাঙা ভাঙা। খুব কেঁদেছে বোধহয় মেয়েটা। কাঁদবেই বা না কেন? সে যে তার বাবা রাজকুমারী ছিল, খুব আদরের কলিজার একটা অংশ ছিল সে। বাবাও তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপনজন ছিল, মায়ের চেয়েও বেশি ছিল। আর তাই তো বাবার অপরাধগুলো জানতে পেরে সবচেয়ে বেশি কষ্ট তারই হয়েছে। রিশাদ, রিহান দুজনেই সুবিধা মতো মুখ ফিরিয়ে চলে গিয়েছিল বাবার থেকে দূর। কিন্তু সে তো পারেনি। অভিমানে ফিরে না তাকালেও খোঁজ রেখেছে। শুধু গত 3টা দিন সে খোঁজ নিতে পারেনি আর শহর ছেড়ে বেরিয়েছিল, তাতেই সে তার এই আপন মানুষটাকে হারিয়ে ফেলল। ফ্লোরে বসে পাগলের মতো কেঁদে চলছে সে। তার পাশে বৃদ্ধা মালা, তারও চোখে অবাধ জলের ধারা। এছাড়া বাড়ির অন্য কর্মচারীরা বিমর্ষ মুখে দাঁড়িয়ে থেকে সান্ত্বনা দিচ্ছে। দরজায় দাঁড়িয়ে রেনুমা শুধু একবার রাইমাকে ডাকলো, তারপরে ঢলে পড়ে গেল নিচে। রাত 3টায় লাশবাহী গাড়ি এসে থেমেছে খানবাড়ির সামনে। ময়নাতদন্তের জন্যই লাশ নিয়ে যাওয়া হয়েছিল। গত পরশু রাতে পুলিশ লাশ উদ্ধার করেছে রাশেদ খানের নিজ কক্ষ থেকে। তখন বাড়িতে কয়েকজন গৃহকর্মী উপস্থিত ছিলেন। সারাদিন রাশেদ খান নিজ ঘর থেকে বের হননি এবং রাতে বাড়ির কাজের লোকেরা দুবার করে দরজায় দাঁড়িয়ে ডাকেন, কিন্তু কোনো সাড়া পায় না তার। কোনো কারণবশত রাশেদ খানের ব্যবসায়িক কাজের জন্য হায়ার করা উকিল আসেন বাসায়। বাড়িতে এসেই তিনি ফোন করেন কয়েকবার, কিন্তু ওপাশ থেকে তোলা হয় না। উকিল সাহেব যখন বাড়ির কাজের লোকদের জিজ্ঞেস করেন স্যার বাড়িতেই কি না, তখন বৃদ্ধা মহিলা এগিয়ে আসেন সামনে। তিনি জানান আজ সকাল থেকেই ঘরে আছেন, একবারও নামেননি। তারা অনেকবার ডাকাডাকি করলে তিনি বলেন সারাদিন যেন না ডাকা হয়। আজ তিনি একা থাকবেন, একেবারে রাতে খাবার খাবেন। এ কথা শুনে কাজের লোকেরা কেউ আর ডাকতে সাহস পাননি। সব কথা শুনে উকিল সাহেব ভরকে যান এবং তৎক্ষণাৎ রাশেদ খানের ঘরের সামনে গিয়ে ডাকেন। অনেকবার ডাকার পরও সাড়া না পেয়ে দারোয়ান আর রাশেদ খানের গাড়ির ড্রাইভারের সাহায্যে দরজা ভাঙেন। ততক্ষণ রাশেদ খান দম ছেড়ে এ দুনিয়া মায়া ত্যাগ করেছিলেন। উকিল সাহেব আইনের লোক, প্রথমে পুলিশ এবং তারপরে রিশাদের নাম্বারে কল করেন। পুলিশ যথাসময়ে পৌঁছে গেলেও রিশাদের নাম্বারে কল পৌঁছায়নি। এরপরে রাশেদ খানের ফোনের লক তার ওই আঙ্গুলে চাপ লাগিয়ে আনলক করে রাইমা এবং রেহনুমার নাম্বারে কল দেওয়া হয়। এখানেও রিশাদের মতো রেহনুমার ফোনেও কোনো কল ঢোকেনি, কিন্তু রাইমাকে তার বাবা অ্যাক্সিডেন্টে গুরুতর আহত বলে জানানো হয়। তখনই রাইমাকে নিয়ে তানভীর আর বাকি বন্ধুবান্ধবীরাও ফিরে আসে ঢাকায়। রাইমা আর তানভীর প্লেনে আসায় তারা রাতেই ঢাকায় পৌঁছায়। তানভীর জোর করে রাইমাকে বাড়িতে রেখে হাসপাতালে যায়, কিন্তু সে পরিবারের কেউ নয় বলে লাশ হস্তান্তর করা হয়নি সারাটা দিন। তানভীর অনেক চেষ্টা করে 11টার দিকে রিশাদকে কলে পায়, যা মিহিউষ রিসিভ করে আর জানতে পারে এই মৃত্যু সংবাদ। গাড়ি থেকে লাশের কফিন নামিয়ে রিশাদ ঠায় দাঁড়িয়ে রইল। বুকের ভিতর খুব ভার ভার লাগছে, অথচ তার চোখ ভিজে আসছে না। গলায় আটকে আসা কিছু শব্দ জোর করছে বের করে দিতে বাবার উদ্দেশ্যে, তাও পারছে না। রাতের আধার এখন অনেক গাঢ়। সেই গাঢ় অন্ধকার ভেদ করে রিশাদ তার বাবার মুখটাকে মনে করার চেষ্টা করছে। বাড়ি এসে উকিলকে কল করতে তিনি তাকে হাসপাতালে যেতে বলেছেন। রাতেই রিশাদ সব রকম ফর্মালিটি পূরণ করেছে। তারপর আর দেরি করেনি, লাশ নিয়ে বাড়ি ফিরেছে। তানভীর পাশে দাঁড়িয়ে আছে রিশাদের। তার ইচ্ছে করছে কিছু বলে রিশাদকে সান্ত্বনা দেয়, কিন্তু কি বলবে। হঠাৎ থানার ওসি এসে একটা খাম এগিয়ে দিলেন উকিল সাহেবকে এবং বলে গেলেন খামটা যেন তার বাবাকে কবর দেওয়ার পর বাড়ি ফিরলে দেওয়া হয়। রাতটা শেষের দিকে বাড়িটার চারপাশ নিস্তব্ধতা আর বাড়ির মধ্যেখানে দুটো কান্নার সুর সে নিস্তব্ধতাকে কেটে দিচ্ছে করাতের মতো। নির্জন ঘুমিয়ে আছে বলে মিহিউষ তাকে ঘরে শুয়ে দিয়েছে, আর তার পাশে একজন বাড়ির গৃহকর্মী বসে আছেন। মিহিউষ একবার রেহনুমা আরেকবার রাইমার কাছে বসছে, দুজনের কাউকেই থামাতে পারছে না। পরিস্থিতি এমন যে তার মাকে জানানোর কথা মনে ছিল না। মা থাকলে হয়তো সামলাতে পারত তাদের। বাড়িতে নাকি রাতে লাশ থাকলে কোরআন তেলাওয়াত করতে হয় রাতভর, অথচ এ বাড়িতে একজনও করছে না তেলাওয়াত।
এমন পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। এমন শোকাহত আপন কাউকে সে দেখেনি। মরা লাশ এবং সেই মৃতের আত্মীয়ের আহাজারি তো সে কতই দেখেছিল হাসপাতালে, কিন্তু তার নিজের আপন যে তারই কাছের কারো মৃত্যু। রিশাদ, রাইমা, রেহিনুমা তিনজনকে সে আপন ভাবে, আর রাশেদ খান এই তিনজনেরই আপন। ফজরের পরপরই দাফনের কথা ঠিক করা হয়েছিল, কিন্তু জেবুন্নেসা আর রিহানের ফ্লাইট সকাল 6টায় থাকায় তারা এসে পৌঁছাতে পারেনি। দাফনের সময় পেছানো হয়েছে শুধুমাত্র রিহানের জন্য, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একমাত্র রিহানই কোনো শোক প্রকাশ করেনি বাবার মৃত্যুতে। তারা যখন বাড়ি ফিরেছে তখন রিশাদ নিজে রিহানকে ডাকে বাবার খাটিয়া ধরতে। চওড়া আর উঁচু কাঁধ, ঠোঁটের উপর সদ্য বয়স সন্ধিতে পড়া ছোট ছোট গোফে ভরা ছেলেটা তার বড় ভাইয়ের হাত ছাড়িয়ে সরে দাঁড়ায় এবং খুবই সহজ আর শান্ত ভঙ্গিতে বলে, তোমরা যাও, আমি কবরস্থানে যাব না। বাবার সাথে রিশাদের সম্পর্কে বিচ্ছিন্নতার কারণ শুধুমাত্র বাবার টাকার অহংকার এবং তার অর্থের প্রতি লোভ, কিন্তু রিহানের বিচ্ছিন্নতার কারণ তার মায়ের সম্মান সম্ভ্রম। বাবার অবহেলা তাকে ততটা কষ্ট দেয়নি যতটা দিয়েছিল মায়ের সাথে হওয়া অন্যায়গুলো জানতে পেরে। জেবুন্নেসা কখনোই ভালোবাসতে পারেনি তার স্বামীকে, কিন্তু একসাথে অনেকগুলো বছর একই সম্পর্কে বাধা ছিল। তার সন্তানদের বাবা ছিলেন এই লোকটা, সেই কারণে বোধহয় এই শেষ মুহূর্তে এসে তার মনের ঘৃণার পাথর সরে গেল। দু চোখে তারও অশ্রু গড়ালো অঝরে নিঃশব্দে। ডিভোর্স তাদের কার্যকর হয়েছিল মাত্র 2 মাস আগে। এই 2 মাস আগেও তারা একে অন্যের অধিকারের ক্ষেত্র ছিল। রিশাদ কাল থেকে এখন পর্যন্ত এক ফোঁটাও জল ফেলেনি। বার কয়েক তার চোখ জ্বালা করছে, চোখে জল কানায় কানায় পূর্ণ হয়েছে, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, জল গড়ায়নি একটিবারও। লাশ দাফনের সময় রিশাদ ভালো করে তাকালো পুরো কবরস্থানে। চারপাশে অসংখ্য নতুন পুরাতন কবরে ভর্তি এই কবরস্থান। এখানে আছে সিমেন্টে বালুতে বাধাই করা তার মায়ের কবর। এ জীবনে সে মাত্র কয়েকবার এসেছিল কবরস্থানে, সেও কিনা শুধু মায়ের কবর জিয়ারত করতে। বাবার সাথে এসেছে কবার ঠিক মনে নেই, তবে বাড়ির দারোয়ান আর বৃদ্ধা মালা দাদির বরের সাথেই এসেছিল বেশিরভাগ সময়। বাবার লাশ কবরে রাখতে গিয়েই মনে পড়ল এই জীবনে এই প্রথম সে কাউকে দাফন করছে। কাউকে ভাবছে কেন নিজের বাবাকে দাফন করছে। জীবন কত বিচিত্র। এখানে একদিন তাকেও আসতে হবে। একজন মুসলিম হিসেবেই তাকে এ মাটির তলায় শুতে হবে। সকল ঐশ্বর্য আর অহংকার তখন এ মাটির তলায় মিশে যাবে। দাফন শেষ হলো, রিশাদের কান্না পেল না। মানুষটা যেমনই ছিল তো তার বাবাই। তার কেন কান্না পায় না? সে কেন কষ্টগুলোকে জল করে ভাসাতে পারছে না? নাকি সে কষ্টই পাচ্ছে না বাবার জন্য? নভেম্বরের মাঝামাঝি চলছে সময়টা। গরম নেই, না আছে শীত। পাহাড়ে যেখানে রাত হলেই কম্বল লাগে, দিনের বেলায় গা জ্বালা গরম, সেখানে এই ঢাকা শহরে এখনও প্রচণ্ড গরম। ঘামে গা ভিজে চুপচুপে হয়ে উঠেছে রিশাদের। একটু আগে সে এসে বসেছে গাড়ির সদর দরজার সামনের সিঁড়িতে। ডুপ্লেক্স বিশাল এই বাড়িটির প্রতিটি ইট পাথর সৌন্দর্যে ভরপুর। এই সৌন্দর্যের পেছনে কোটি টাকা ব্যয় করা মানুষটা একটু আগে শায়িত হয়েছে মাত্র 3.5 হাত মাটির নিচে। কোটি টাকার অর্থ সম্পদের এক কণা পরিমাণ কিছুই তার সঙ্গে যায়নি। নিজের বলতে নিয়ে গেছে শুধু কাফনের কাপড়টাই। রিশাদ, এই নাও, এটা তোমার বাবার বিছানায় পাওয়া গিয়েছিল। উকিল সাহেব একটা মোটা সোটা সাদা খাম রিশাদের দিকে এগিয়ে দিল। রিশাদ মাথা উঁচিয়ে খামটা দেখল, কিন্তু কিছু বলল না, আর না হাত তুলে খামটা ধরল। দরজায় দাঁড়িয়ে লক্ষ্য করেছিল মেহুইশ, তাই সে এসে জিজ্ঞেস করলো, কী আছে এটাতে? আপনার পরিচয়? উকিল সাহেব কৌতূহলের সাথে প্রশ্ন করলেন। আমি মিসেস রিশাদ, মেহুইশ জবাব দিল। উকিল সাহেব কি ভাবলেন কে জানে। কয়েক সেকেন্ড চুপ থেকে খামটা এগিয়ে দিল মেহুইশের দিকে আর বলল, খামটা যেন সাবধানে রাখি। এতে অনেক কিছুই আছে যা রিশাদ এবং তার ভাই বোনের জন্য দরকারি। মেহুইশ খামটা রেখে দিল সযত্নে। সকালে মাইমুনাকে ফোন করে জানিয়েছিল রিশাদের বাবার মৃত্যুর কথা, আর তখনই সে মিহাদকে নিয়ে চলে এসেছে। মেহুইশ খামটা রেখে আবার এসেছিল রিশাদের কাছে। বাড়িটা এখন পুরোপুরি নিস্তব্ধ। রাইমার গলার আওয়াজ এখন আর শোনা যায় না। সে কাঁদলেও আর তার স্বর ঘর ছাপিয়ে বাইরে আসছে না। রেহনুমা পড়ে আছে নিজের ঘরে। মাইমুনা জোর করেই তাকে বিছানায় শুয়ে এসেছে। জেবুন্নেসা বসে আছে রাশেদের ঘরে। শুয়ে শুয়ে দেখছে তার প্রতিটা জিনিস, ঘরে থাকা প্রত্যেকটা বস্তু। লোকটাকে সে ঘৃণা করত বলেই জীবনের এতগুলো বছর কাটিয়েও সম্পর্কের সমাপ্তি টেনেছিল। কিন্তু তাই বলে কি সে চেয়েছিল লোকটা এভাবে ছেড়ে যাক সব? ছেলে মেয়েদের জন্য হলেও সেই লোকটার এমন মৃত্যু কখনো চায়নি। দুপুরের পর রিশাদ তার নিজের ঘরে এসে খাটের সামনে পা ছড়িয়ে বসে পড়ল ফ্লোরে। মেয়ের ঘরে এসে খামটা আলমারি থেকে বের করে দিল রিশাদের সামনে। রিশাদ নিল খামটা এবং সেটাকে ছিঁড়তেই প্রথমে বের হলো একটা ফটোকপি রেজিস্ট্রি পেপার। সেটাকে রেখে দ্বিতীয় যে কাগজটি বের হলো তা হলো তার ঢাকার ফ্যাক্টরি একটি লিগেল কাগজ, তারপর আরও একটি, তারপর আরও একটি। পরপর যে কটি রেজিস্ট্রি পেপার বেরিয়েছে সবগুলো কপি, এবং শেষে যে কাগজটা বের হলো তা একটি চিঠি। চিঠিটা 3 কাগজে 3 অংশে লেখা, আর প্রতিটা অংশে একটা করে নাম উল্লেখ করা। প্রথম অংশে লেখা নাম রিশাদ,
দ্বিতীয়টিতে রাইমা এবং তৃতীয়টিতে নাম রিহানের। রিশাদের ঘরের বারান্দায় কোণা থেকে উড়িয়ে একটি কাক এসে বসল। কাকটি বসেই তার সুরে কা কা করে ডাকতে লাগলো। হাতের চিঠিটা দুবার এপিট ওপিট দেখিয়ে আবার খামে ভরে রেখে দিল বিছানায়। দৃষ্টি তার বারান্দার সেই কর্কশ গলায় ডাকতে থাকা কাকটার দিকে। প্রিয় রিশাদ, আমার প্রথম এবং অবিচ্ছেদ্য অংশ তুই বাবা। আমার আর রেবুন্নিসার কলিজার টুকরো তুই। আমি জানি বাবা হিসেবে আমি তোর প্রাপ্তির খাতে অর্থবিত্তের বাইরে কিছুই দিতে পারিনি, এমনকি মাহারা তোকে ঠিকঠাক বাবার স্নেহটাও দেয়নি। জীবনের অনেক বড় একটা সময় আমি মিথ্যে অহংকার আর দাম্ভিকতায় পার করতে গিয়ে সততা ভুলে গেছি। উত্তরাধিকার সূত্রে শুধু সম্পদনই রক্তের ভেতর ক্রোধ অহংকারের ধারাটাও পেয়েছি আমি, এবং আমার অরুজাত হিসেবে তুই আর রিহানও পেয়েছিস। তবে আশা করি আমার শেষটা যেমন হবে আমার সন্তানদের তা নয়, কারণ তাদের দেহে শুধু আমারই না, তাদের মায়ের রক্তও বিদ্যমান। জীবনে আমি অনেক পাপ করেছি, আর সবচেয়ে বড় পাপ বোধ হয় আমি জীবননিসাকে কষ্ট দিয়েই করেছি। তার মন থেকে আসা অভিশাপগুলো জীবনের এই শেষ মুহূর্তে সত্যি হয়ে গেল রে বাবা। দোষ দিচ্ছি না তাকে, সেই ক্ষমতাও আমার নেই, কিন্তু আমি আমার পাপের শাস্তি পেয়ে যাচ্ছি দুনিয়া থেকেই। শুনেছি তুই যাকে পরে বিয়ে করেছিস সে মেয়েটি নাকি বিয়েতে রাজি ছিল না, জোর করে বিয়ে করেছিস, আবার তার জীবনেও নাকি আগে থেকে কেউ ছিল। তোর জন্য লেখা চিঠিটা শুধুমাত্র তোর এই জোর করে বিয়ে করার কারণেই লিখছি। আমি তো জানি তুই যতই রাগী, যতই দাম্ভিকতা দেখাস না কেন, তোর ভেতরটা তোর মায়ের মতোই কোমল। উপরের খোলস তোকে আমার প্রতিচ্ছবি প্রমাণ করলেও ভেতরটা বেরুরই মতো। আমার জীবনের অনেকগুলো পাপের পুনরাবৃত্তি তোর দ্বারা হয়ে গেছে জেনে প্রথমে এক পৈশাচিক আনন্দ পেয়েছিলাম, গর্ব করে বলেছিলাম জীবননিসাকে, রক্ত কথা বলে। কিন্তু আজ এই অবস্থায় কোটি কোটি টাকায় তৈরি এই মহলে একটা থেকে বুঝতে পারছি সে গর্ব মিথ্যে। রাতের আধারে যখন এই বিশাল ঘরটিতে চোখ বুজে শুয়ে পড়ি তখন বুঝতে পারি আমার ঘুম নেই চোখের পাতায়, আমার পাশে আমার সন্তানেরা নেই, আমার স্ত্রী নেই। আমার যখন খুব ইচ্ছে করে দুটো কথা বলার, তখন বাড়ি ভর্তি কাজের লোকের ভিড়ে আমার আপন একজন মানুষ নেই। কোটি কোটি টাকায় কেনা হাজারো কর্মচারী থাকে আমার, অথচ ভরসা করার মানুষ নেই। আমার কারো অন্যায় শাস্তি তোরা একজনও সামনে থেকে দিসনি, কিন্তু সেই শাস্তি প্রকৃতি আমায় প্রতি সেকেন্ডে দিয়ে গেছে। বুকে আগলে রাখলাম না কেন তোদের? কেন বুঝলাম না আগে আমি যা করছি তা পাপ? আজ যে মুহূর্তে আমি উপলব্ধি করেছি সেই মুহূর্তে আমার কোনো সুযোগ নেই কারো কাছে মাপ চাওয়ার। জীবননিসার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। আমার বড় সন্তান আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার ছোট সন্তান আমার পরিচয়টাও মুছে দিয়েছে তার জীবন থেকে। সে তার মায়ের সন্তান হিসেবে নাকি বড় হতে চায়, বেঁচে থাকতে চায়। আর রাইমা আমাকে খুব ভালোবাসে, কিন্তু কখনো আর বাবা বলে ডাকতে চায় না। ভয়ঙ্কর একাকিত্ব আমি আর সইতে পারছি না বাবা। যা যা করেছি সব ক্ষমার অযোগ্য আজ বুঝতে পারছি। আর তাই তোকে লিখছি, তুই যাকে বিয়ে করেছিস তার কাছে ক্ষমা চেয়ে নে। তোর শেষ পরিণতি যেন আমার মতো না হয়। সময় থাকতে ভুল শুধরে নিস বাবা। আমি জানি তুই রাইমা, রিহান, রেহনুমা কাউকে অবহেলা করবি না, তবুও শেষবারের মতো তোর কাছে অনুরোধ রইল তাদেরকে আগলে রাখিস। ইতি, তোর কুলাঙ্গার বাবা। হাতের ফাঁক গলে পড়ে গেল চিঠিটা ফ্লোরে। খাটে হেলান দিয়ে তখনও বসেছিল রিশাদ। চিঠিটা পড়ে যেতে দেখে মিহুষ এসে বসলো ফ্লোরে রিশাদেরই পাশে। চুপচাপ কাটলো কিছু সময়। এরপর মিহুষ জানতে চাইল কি লেখা আছে চিঠিতে। জমে থাকা বরফে যেন হঠাৎ কেউ আগুন ছুঁয়ে গলিয়ে দিল সবটা। হাও মাও করে কেঁদে উঠল রিশাদ। সে কান্না হৃদয় এফোর ওফোর করা কান্না। সে কান্নায় ধারালো যন্ত্রণা মেশানো যা ক্ষত করে দিচ্ছিল পাশে বসে থাকা মেহুষের অন্তরও। কখনো কারো কান্না এতটা তীক্ষ্ণ হতে পারে জানা ছিল না মেহুষের। তার চোখ ঘোলাটে হয়ে এলো অশ্রুতে সিক্ত হয়ে। মৃত্যুর সংবাদ শোনার পরও যে চোখের পর্দা ভেদ করে জল নামেনি, সে চোখে এখন পাহাড়ি ঝর্ণার অবাধ বয়ে চলা। আনমনে মেহুষ জড়িয়ে ধরল রিশাদকে। সান্ত্বনা দিতে না জানা মেয়েটাও খুঁজতে লাগলো হাজারো সান্ত্বনা বাণী, হাজারো এমন শব্দ যা রিশাদের কর্ণকুহরে প্রবেশ করতেই এই কান্না থেমে যাবে। রাইমা, রিহান, রিশাদ তিনজনই চিঠি পড়েছে স্বনামীগুলো। রিশাদ ছাড়া বাকি দুজনের চিঠিতেই শুধু কয়েক অক্ষরে ক্ষমা চাওয়া হয়েছে নিজের পাপাচারের জন্য। ও দুজন সন্তান বাবাকে ছেড়েছে শুধুমাত্র তাদের মায়ের সাথে হওয়া অন্যায়ের জন্য। খামে থাকা সকল লিগেল কপি কাগজগুলো ছিল রাশেদ খানের প্রতিটি সম্পদের বিবরণী। রিহান, রিশাদ, রাইমা, রেহনুমা সবার মধ্যেই সকল সম্পদের ওয়ারিশনামা আছে, এমনকি ছোট্ট নির্জনও বাদ পড়েনি এর থেকে। কিন্তু এই অর্থ সম্পদ গ্রহণ করবে না কোনো সন্তান, এমনটাই বলেছে তারা। জীবননিসা কিছু বলতে চেয়েও রিশাদকে বলতে পারেনি। রেহনুমার অংশ রেহনুমা রেখেছে, কিন্তু তা ভোগ করার সিদ্ধান্ত সে এখনও নেয়নি। মৃত্যু মানুষের জীবনে একটা ধাপ মাত্র, এখানেই শেষ নয়। ইহকালের ধাপ পেরিয়ে পরকালের জীবনে পা রাখা, দুনিয়ার সকল কাজের হিসাব এবং তার ফলাফল ভোগের জীবনে প্রবেশ করতে
মৃত্যু একটা পথ মাত্র। সময়ের স্রোতে বয়ে গেছে জীবনের গতিস্লথ হয়ে, তবুও থেমে যায়নি। রাশেদ খানের দুনিয়ার মায়া ত্যাগ করারও কেটে গেছে অনেকগুলো দিন। সবাই আপন কাজে আবারও লেগে পড়েছে ঠিকঠাক মতোই, শুধু মাঝে মাঝে মৃত মানুষটার স্মৃতি হানা দেয় বুকের ভেতর। তেমন স্মৃতি নেই রিশাদের জীবনে বাবাকে নিয়ে, তবুও তো সে জন্মদাতা পিতা, তার বিয়োগের দুঃখ তো গ্রাস করবেই, তাই করে। রিয়ানের মন নরম হয়ে গেছে, কিন্তু তাতে আর লাভ কি? শেষ বেলায় তো বাবার মুখটাও সে দেখেনি। কাঁধে নেওয়ার ক্ষমতা থাকতেও বাবার লাশ কাঁধে তোলেনি। মায়ের সাথে যা হয়েছে তার শাস্তি বাবা দুনিয়া থেকেই পেয়ে গেছেন। বাবা যে অসহায়ত্বে পাগল হয়ে আত্মহত্যা করেছেন, তারপরও আর বাকি থাকে কোথায় তার শাস্তি দেওয়ার? রাইমা কাঁদে এখনও প্রতিদিনই বাবার জন্য, কিন্তু তার কি সাধ্য বাবাকে ফিরিয়ে আনার? তবে সে বাবার সন্তানের দায়িত্ব পালন করেছে ঠিক ঠিক। মৃত বাবার হয়ে সে তার মায়ের পায়ে পড়েছে বাবার জন্য ক্ষমা চাইতে। জীবনে সেও ভাবে মৃত মানুষের প্রতি আর ক্ষোভ কিসের? ভীষণ শীতের শেষে ত্বকে টান পড়া গরম, আর বাতাসে বনফুলে নতুন করে আগমন। দিনের মধ্যাহ্নে নির্জনে ছোটাছুটিতে অতিষ্ঠ মেহুষ একের পর এক ধমক দিচ্ছে। ছেলেটা আজকাল একদম কথা শুনতে চায় না। কে বলবে এ ছেলেটাই কিছুদিন আগেও কেমন নিশ্চুপ আর শান্ত ছিল। রেহনুমা রান্না শেষ করে মাত্রই গোসলে ঢুকেছে। নির্জনের খাওয়ার সময় হয়েছে বলে মেহুষ ভাবছিল সে পরে গোসল করবে, আগে ছেলেটাকে খাওয়াবে। এখন মনে হচ্ছে সে আর আজকে সন্ধ্যের আগে সুযোগই পাবে না। এক লোকমা ভাত মুখে দিতে নির্জন ঘর, বারান্দা, করিডোর সব দৌড়ে এখন এসেছে কর্টইয়ার্ডে। অনেক বলেও থামানো যাচ্ছে না তাকে। নির্জন দৌড়ে যখন গেটের কাছে এলো, তখনই দারোয়ান গেট খুলল, আর প্রায় সাথে সাথে রিশাদের গাড়ি ঢুকলো বাড়ির ভেতর। করিডোর থেকে নির্জনের সাথে চিল্লাতে থাকা মেয়ে হাতের প্লেট ফেলে দৌড়ে এসে ছেলেটিকে জড়িয়ে ধরল। ভয়ে তার আত্মাটাই যেন উড়ে যাচ্ছিল দেহ থেকে। আর একটু হলেই তো নির্জন গাড়ির চাপায় পিষ্টু হতো ভেবেই কান্না পেয়ে গেল তার। তাকে এভাবে দৌড়ে আসতে দেখে রিশাদও দ্রুত গাড়ি থেকে নেমে এলো। কয়েক সেকেন্ড সময় নিয়ে রিশাদ বলল, ভেতরে এসো, পানি খাও মেবিস। ভয় পেয়েছিলে খুব? রিশাদের এমন আদর করে কথা বলা শুনে রেগে গেল মেহুষ। তার বুঝি কলিজাটাই ফেটে যাচ্ছিল ভয়। রিশাদ বুঝতে পারল মেহুষের ভয়, তাই নির্জনকে নিজের কোলে নিয়ে এক হাতে মেহুষকে ধরে ভেতরে নিয়ে গেল। ততক্ষণে রেহনুমাও বেরিয়ে এসেছিল। মেহুষের অমন চিৎকার শুনে সে এসেছিল বাইরে। রিশাদ ফুপিকে ইশারা করলো, তেমন কিছু হয়নি। মেহুষ একটু ভয় পেয়েছিল। কিছু হয়নি মানে কি? এখনই তো কিছু হতে পারত, ঝাঁঝালো গলায় বলল মেহুষ। আচ্ছা রিল্যাক্স, আমি এমনিতেও গেট দিয়ে স্লোলি ঢোকাই, আর নির্জনকে আমি দেখেছি, তাকে দেখে ব্রেক কষেছি, তাই ওর জন্য কোনো বিপদ হওয়ার ছিল না তো। রিশাদ খুব করে বোঝাতে চাইল মেহুষকে, তার ভয় কাটানোর চেষ্টা করলো। এরপরে রেহনুমা প্রশ্ন করলো, আচ্ছা এত তাড়াতাড়ি বাসায় কেন? প্রতিদিন তো লাঞ্চ সে হোটেলেই করে, কখনো সখনো খাবার নিয়ে যায় বাড়ি থেকে, কিন্তু বাসায় এসে খায় না। রিশাদ বলল, কাজ আছে একটু, আর মেহুষকে নিয়ে এক জায়গায় যেতে হবে। কিছু সময় বাদে মেহুষ যখন খাবার সাজাচ্ছিল টেবিলে, রিশাদ গেল রেহনুমার ঘরে। রেহনুমা কিছু জিজ্ঞেস করবে তার আগে রিশাদ বলল, ফুপি, আমি মেবিসের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। জীবন মৃত্যু কিছুই তো আমাদের নিজের হাতে নেই। বাবার জীবনে যা ঘটেছে, তিনি নিজে যা করেছেন, তার থেকে আমি একদমই ব্যতিক্রম নেই। বাবার জীবনের পুরোপুরি পুনরাবৃত্তি ঘটার আগেই আমি নিজেকে শুধরে নিতে চাই। যতটা সম্ভব নিজের পথের কালো দিক সরিয়ে আলোয় চলতে চাই। আমার জীবনের 30টি বছরে কেউ আমার পথ নির্দেশক হয়নি, কেউ আমায় ঠিকঠাক ভালো মন্দ বুঝতে শেখায়নি। সময়ের সাথে এগিয়ে এসেছি আমি। কাজের লোকেরা টাকার বিনিময়ে আমার খুশি কিনে দিত, সেই খুশিতে তৃপ্তি কী জিনিস তা আমি কখনোই বুঝতে পারিনি। আমি আজ যা বুঝতে চাইছি তার জন্য আমার আব্বুর জীবনে প্রদীপ নিভেছে। আব্বুর মৃত্যু এবং তার যন্ত্রণা আমি অনেক কিছু শিখিয়েছে। যে পথ আমার আব্বু তৈরি করেছে, যে পথে হেঁটে এসেছি, সে পথে আমি আমার সন্তানকে হাঁটাতে চাই না। আমার ভাইটাকেও আমি সে পথে চলতে দিতে চাই না। আর এসবের জন্য আমায় আগে নিজের সকল ভুলের ক্ষমা পাওয়াটা জরুরি। মেবিস ছাড়া আমি আর কাউকে মানসিক আঘাত দেইনি। খালাকে যেটুকু দিয়েছি তার জন্য বহুবার ক্ষমা চেয়েছি এবং পেয়েছিও। এবার আমার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার বাকি। বলতে বলতে থেমে গেল রিশাদ। রেহনুমা অপলক চেয়ে রইল রিশাদের মুখের দিকে। কতটা বদলে গেছে এই ছেলে, ঠিক কতটা সে নিজেকে বদলে নিতে চাইছে। সে কি সত্যি চাইছে জীবনটাকে নতুন করে সঠিকভাবে শুরু করতে? চাইলে করুক শুরু। মেহুষের সত্যি পাওনা আছে রিশাদের কাছ থেকে এমন কিছু। জীবনটা কদিনের কে জানে। সময় থাকতে শুধরে নেওয়া উচিত সবার। এতে করে শেষটা সবার প্রাপ্তির না হলেও অন্তত তার মতো বিচ্ছেদের হবে না। এমন বিচ্ছেদ, যে বিচ্ছেদে সে দোষ না করেও দোষী, ভুল না করেও অপবাদের চিহ্ন গায়ে। চোখের পাতা জলে টইটম্বুর হয়ে গেছে, তবুও তা বাদ ভাঙেনি। নিজের একটি হাত উঁচিয়ে আলতো করে রিশাদের মাথায় বোলালো রেহনুমা। মনে মনে অজস্র দোয়া দিল, সুখী হ তোরা, সুন্দর হোক তোর জীবন, মেহুষের বন্ধনে বন্দি থেকে আমি মন থেকে দোয়া করি।
দুপুরে রোদ মরে যাওয়ার আগেই পাহাড়ের খাঁজে খাঁজে কুয়াশা জমতে শুরু করেছে। চকচকে রোদ থেকে কমলায় বদলে যাচ্ছে ধীরে ধীরে, সেই সাথে শিরশিরে শীতল বাতাসের অনুভূতি হচ্ছে ত্বকে। রিশাদ তৈরি হয়েছে আরও আগেই। আজকে সে প্রতিদিনের চেয়ে একটু আলাদা করে তৈরি হয়েছে। প্রতিদিনকার সাদা কালো রং ছেড়ে গায়ে দিয়েছে শ্যাওলা রঙের শার্ট আর জিন্স। হাতে সব সময়কার ঘড়ি, আর আজকে জুতোর দিকে তার নজর নেই। বাড়িতে পরার স্লিপার পরেই দাঁড়িয়ে আছে। মোটামুটি রকমের বড় চুলগুলিকে দুবার চিরুনির মতো করে আঙ্গুল বুলিয়ে নিল। তীক্ষ্ণ ধারালো চোয়াল জোড়া আজ বদলে নিয়েছে কোমল রূপ। মনের ভেতরে থাকা কিছু ভয় ভেতরে সবকিছুকে তছনছ করছে তার প্রত্যেক মুহূর্তে। মহেশের ক্ষমা একমাত্র উপায় তার ভেতরকার হাহাকার দূর করার। আজ তাই এই পরিকল্পনা তার। আমরা তৈরি বলে মহেশ নির্জনের আঙ্গুল ধরে রিশাদের সামনে এসে দাঁড়ালো। মহেশের ঠোঁট জুড়ে প্রশস্ত হাসি, আর নির্জনের ছোট্ট কপাল জুড়ে বিরক্তি। এই বিকেলে সে রোজকার মতো দৌড়ানোর প্রস্তুতি নিয়েছিল, কিন্তু বাবার কারণে তাকে এখন মা খেলতে দিচ্ছে না। মোটা জ্যাকেট মোজা কেটসে মুড়িয়ে ফেলেছে। শীত শীত সন্ধ্যাও সে এসব কাপড় পরতে চায় না, অথচ বাইরে যাবে বলে মা ধমক দিয়ে এখনই সব পরিয়ে দিয়েছে। রিশাদ গভীর নজরে দেখে নিল একবার তার বউ আর ছেলেকে। দুজনেই পরেছে শ্যাওলা সবুজ রঙের পোশাক। আশ্চর্য, মহেশ কি তার শার্টের সাথে মিল করে এসব পোশাক পরেছে? এগুলো সে কবে কিনেছে? রিশাদ আগে কখনো মহেশের এই শ্যাওলা সবুজ কামিজটা দেখেছিল কিনা মনে পড়ল না, তবে নির্জনের জ্যাকেটের ভিতরে পরা গেঞ্জিটা সে নিজেই এনেছিল কদিন আগে। সবাই তৈরি দেখে রেণুমা তাড়া দিল সন্ধে হয়ে আসছে, জলদি বেরিয়ে যাওয়ার জন্য। রিশাদও আর দেরি করল না। গাড়িতে বসে মহেশ জানতে চাইল তারা কি কাল সকালে চলে আসবে হোটেল থেকে, না সারাদিন ঘুরবে। রিশাদ মনোযোগে ড্রাইভ করতে থাকলো, কোনো জবাব দিল না। বলা যায় সে অন্যমনস্ক থাকা শুনতেই পায়নি মহেশের কথা। গাড়ি চলছে পাহাড়ি রাস্তা দিয়ে। পাহাড় কাটা এই রাস্তার এক পাশে 100 ফুট দীর্ঘ খাত, অন্য পাশ উঁচু পাহাড়ে ঘেরা। চারপাশে সবুজের সমারোহ, উপরে নীল আকাশের অসীম চাদর। সেই চাদরে কোথাও কোথাও সাদা মেঘের নকশা, কখনো বা সেই নকশায় মেঘের রং ধূসর, কালচে অথবা ছাইরঙা। পাহাড়ের গায়ে অজস্র বৃক্ষ আর পশু পাখির বাস। কোথাও কোথাও বনফুলে সুগন্ধি হয় পাহাড়ের বুক। এত ঐশ্বর্য, এত রূপ মাধুরী নিয়েই এই পাহাড় দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে। মহেশ ভাবছে এত সৌন্দর্যের মাঝে তার জীবনেও কমতি নেই কিছুর। মনে মনে আলহামদুলিল্লাহ বলে সে স্বস্তি পেল। কিন্তু রিশাদ কেন মনমরা হয়ে আছে? আজকাল রিশাদকে নিয়ে ভাবতে ভালো লাগে। মানুষটা ভীষণ অন্যরকম। শুরুর দিনে রিশাদের সাথে এই রিশাদের খুব একটা মিল পায় না এখন। প্রথম দিনের মতো ভয়টাও আর পায় না তাকে। রিশাদের প্রতি ভালো লাগার নরম উষ্ণ চাদর পড়েছে মহেশের মনে। সে নিজেকে শতভাগ গ্যারান্টি দেয় রিশাদকে কখনো ভালোবাসতে পারবে না, তবুও কেন জানি আজকাল তাকে ভালো লাগে। তবুও সে নিজেকে আশ্বাস দেয় এটা শুধুই ভালো লাগে। একসাথে থাকার অভ্যাস থেকে তৈরি ভালো লাগা। মানুষ হিসেবে রিশাদের একাকিত্বে সহানুভূতি দেখানো ছাড়া আর কিছুই নয়। আদৌ কি তাই? গাড়ি ব্রেক কষতে মহেশের উড়ো ভাবনারা ছিটকে সরে গেল বহু দূরে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলো এটা তাদের হোটেল নয়। গাড়ির জানালা দিয়ে মাথা বের করে দেখলো এটা তাদের হোটেলের চেয়েও বড়, এবং নাম দেখে বুঝতে পারলো এই হোটেলটা বেশ নামি দামি। এখানে অভিনেতা অভিনেত্রীরাও আসেন খুব। কিন্তু হঠাৎই হোটেলে ঘুরতে আসা, নিজের থাকতেও অন্যের হোটেলে, এটার মানে খুঁজে পেল না সে। তুমি নির্জনকে নিয়ে রিসেপশন থেকে চাবি নাও, আমি গাড়ি পার্ক করে আসছি। মিস্টার অ্যান্ড মিসেস রিশাদ বললেই হবে, বুকিং দেওয়া আছে। রিশাদ কথাটা বলতেই মহেশ চুপচাপ গাড়ি থেকে নামলো। রিশাদ বলে দিল এন্ট্রি ডোর লেখা আছে যে দরজা, সেদিক দিয়ে প্রবেশ করে বাই রিসেপশন। মহেশ কিছু বলল না, চুপচাপ সে নির্জনকে কোলে নিয়ে হেঁটে গেল রিশাদের বলে দেওয়া রাস্তায়। রিসেপশনে চাবি নিতেই দেখতে পেল বাংলাদেশি এক টিভি তারকা। মহেশের মোটামুটি পছন্দেরই এই পুরুষ তারকা। মহেশ দেখল কয়েক পলক, অথচ নিজের মধ্যে কোনো উত্তেজনা অনুভব করল না এই পছন্দের তারকাকে দেখে। তিশমাকে প্রথমবার কাছ থেকে দেখতে পেয়ে যতখানি চঞ্চল হয়ে উঠেছিল তার সিকি ভাগ্য এখন অনুভব করল না। কিন্তু কেন? উত্তর খুঁজে পেল না সে। রিসেপশন থেকে ডোর কার্ড নিয়ে চলে গেল হোটেলের 4র্থ তলায়। তাদের রুম নম্বর 303। সে লিফট ব্যবহার করে রুমে পৌঁছে বসে পড়ল বিছানায়। রিশাদের চোখে মুখে আজ অন্যরকম নমনীয়তা চোখে পড়েছে তার। সবসময় রাগী কিংবা বদমেজাজি রিশাদের চোখে মুখে যে অলৌকিক এক দ্যুতির আস্তরণ থাকে তা আজকে রিশাদের নেই। এখানে যত ভাবনা তার। সকালেও মানুষটার রূপ আগের মতোই লেগেছিল। দুপুরে হঠাৎ কি হলো? দরজায় কড়াঘাত শোনা গেল। লুকিং গ্লাসে তাকিয়ে দেখল দরজায় রিশাদ আছে। দরজা খুলতে সে থমকে উঠল। বোকা মেয়ে, মাথায় কি বোধবুদ্ধি কিছুই নেই? কেন? ভয় ভয়ে প্রশ্ন করল মহেশ। কেন আবার কি? তুমি ফোন গাড়িতে ফেলে এসেছো, এদিকে চাবি নিয়েও রিসেপশনে অপেক্ষা করনি। আমি কি করে জানবো কোথায় তোমরা? রিশাদের কথা শেষ হতে মহেশ এবার ভয় না পেয়ে বলল, এখন কি করে পেলেন? রিসেপশনে জিজ্ঞেস করেছি। রিশাদ হাঁপাতে হাঁপাতে বলল, তো এত চিল্লানোর কি আছে? আর বুদ্ধিহীনতারই বা কি আছে?
রিশাদ আর কথা বাড়ালো না। হাতে তার ছোট্ট একটা ব্যাগ দেখে মেহুশ জানতে চাইল কি আছে ওটাতে। আমাদের কাপড় চোপড়। কদিন থাকবো আমরা? অবাক হয়ে জানতে চাইল মেহুশ। কালকেই চলে যাবে, কিন্তু তাই বলে তো আর এক কাপড়ই থাকবো না। কাপড় গোছালেন কখন? তুমি গোসলে যখন গেলে তখনই গুছিয়ে গাড়িতে রেখেছিলাম। দুজনের কথার মাঝেই দরজায় নক পড়ল। রিশাদ দরজা খুলে কফি আর দুধের গ্লাস সমেত ট্রে নিল একজন বেয়ারার হাত থেকে। রিশাদ নিজেই অর্ডার করে এসেছিল এগুলো। এখন একটু রেস্ট নিবে, তার আগে একটু কফি দরকার এমনটা ভেবেই সে এগুলো অর্ডার করেছিল। মেহুশ কফি দেখিয়ে নাক কোচকালো। হোটেলে উঠেই সন্ধে মুহূর্তে চমৎকার এক ঘুম দিয়েছিল মেহুশ নির্জনকে নিয়ে। তাদের ঘুম দেখে রিশাদের ভালো লাগলো, কিন্তু তার চোখে ঘুমে ছিটে ফোটাও ছিল না কোথাও। একা একা বোর হওয়ার চেয়ে একটু কাজ করে উত্তম মনে হলো তার। তাই তাদেরকে লক করে চলে গেছে নিজের হোটেলে। এই দুই মা ছেলের ঘুমের মাত্রা তার ভালোই জানা। তার নিশ্চিন্তে নিজের হোটেলে ঘুরে ঘুরে প্রয়োজন অপ্রয়োজনীয় কাজগুলো দেখে এসেছে। রাতে এখন ঘুম ভাঙল মেহুশের। রিশাদ তখন খাবারের অর্ডার দিল। রুমে বসে দারুণ সব খাবারের মেহুশের মন ভরে গেল তৃপ্ততায়। আর রিশাদ ভাবছিল কথাটা কেমন করে শুরু করবে। তার পেটে ভাবনা ঢুকিয়ে বুদবুদ করতে লাগলো। রুমের জানালা খোলা থাকায় সামুদ্রিক নোনা হাওয়া জানালার পর্দা উড়িয়ে পতপত শব্দ তুলল। রিশাদের নিস্তব্ধতায় শোরগোল করতে লাগলো সেই ছন্দময়ী বাতাস। অনেক খুঁজেও সে তার ভাবনার কিনারা পেল না। জীবনে অন্যায় অনেক করলেও কখনো ক্ষমা চাওয়া হয়নি কারো থেকে। ক্ষমা কি করে চাইলে ক্ষমা পাওয়া যায় সে ধারণা তার অভিধানে নেই। দ্বিধা, লজ্জা, সংকোচে ঘাড় নুয়ে এলো তার, তবুও এলো না কোনো উপায়। রাতে প্রথম প্রহরে সৈকত ভ্রমণ পাশাপাশি হেঁটে এবং মধ্যপ্রহরে হোটেল কক্ষে দারুণ সব ফুল দিয়ে সাজানো রুম। মেহুশ রুমে ঢুকিয়ে অবাক হয়েছিল। রিশাদ এক পা দুপা করে কাছে এসে দাঁড়ালো মেহুশের। ঠোঁট বাঁকিয়ে হাসিকে আমন্ত্রণ জানিয়ে মেহুশের হাত দুটো ভরে নিল নিজের হাতে। নির্জন ঘুমিয়েছে একটু আগেই। তার দিকে ইশারা করে রিশাদ কথা শুরু করতে চাইল। আচমকা ফায়ার সাইরেন বাজতে লাগলো। চমকে উঠে রিশাদ দ্রুত রুমের দরজা খুলল। সাইরেনটা চতুর্থ তলারই কোনো এক রুমেই আছে। বিপদের আশঙ্কা দেখিয়ে রিশাদ বিছানায় থাকা নির্জনকে বুকে তুলে নিল। এক হাতে নির্জনকে আর অন্য হাতের মুঠে মেহুশের হাত চেপে দৌড়ে বের হলো রুম থেকে। লিফটের পাশেই সিঁড়ি। কোনো দিকে না তাকিয়ে যতটা দ্রুত সম্ভব প্রতিটা সিঁড়ি ধাপে ধাপে পেরিয়ে যাচ্ছে রিশাদ। ততক্ষণে শুধু চতুর্থ তলায় নয়, প্রতিটি তলার মানুষ হামলে পড়েছে সিঁড়ির দিকে। প্রাণপণে ছুটতে চাচ্ছে রিশাদ তার স্ত্রী সন্তান নিয়ে, যেন কোনো বিপদের অগ্নিশিখায় আপন কাউকে হারাতে না হয়। যতই এগোচ্ছি ততই ভাবছি এই বুঝি সে হারিয়ে ফেলল তাদের। নিজের দীর্ঘ একলা জীবনের চরম শূন্যতা আবারও আসবে কাছে, আবারও নতুন করে তাকে ধ্বংস করতে। ছুটতে ছুটতে আল্লাহর কাছে প্রার্থনা করল। কিন্তু কি আশ্চর্যজনক কথা, এমন বিপদে সে জানেই না কোন দোয়াটা পড়তে হয়। দোয়া পড়লে নিশ্চয়ই আল্লাহ তার ডাক শুনবে, অথচ সে এমন এক মূর্খ মানব যে নিজের ধর্মের কিছুই জানে না। আফসোস হলো খুব নিজের এই বেহুদা জীবন নিয়ে। বরফ গলা নদীর মতো জীবন চলছে রিশাদের। কখনো যে মানুষটা রুক্ষ আচরণ, কঠিন বাক্য আর ক্রোধহীন ছিলই না, সে মানুষটা এখন বরফের মতো গলে কোমল হয়ে গেছে। ক্রোধের বাণ আর আগের মতো ধারালো নেই। মুখের বুলিও তীক্ষ্ণতা হারিয়ে ফেলছে দিনকে দিন। মেহুশের দিকে রিশাদের মন পুরোপুরি ধাবিত হয়ে গেছে। কখন কবে আর কি করে তা জানে না। হোটেলে আগুন লাগার ঘটনার প্রায় কয়েক মাস কেটে গেছে। সেই দুর্ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি। আগুন লেগেছিল হোটেলের ৫ম তলায় কোনো পর্যটকের সিগারেটের মাধ্যমে। রিশাদ আল্লাহর দরবারে শুকরিয়া জানায় আজও সেই দিনের জন্য প্রত্যেক ওয়াক্তের নামাজে। আমল বদলে গেছে এই রিশাদ। আজ মাসের শেষ দিন, তাই একদিনের ছুটি কাটাচ্ছে সে। তিশমা আর ম্যানেজার বিয়ে করে নিয়েছে কদিন আগেই, তারপরে তারা কক্সবাজারে চলে এসেছে। ম্যানেজার সাহেবের মা পছন্দ করেন না বউ পরপুরুষদের সাথে কাজ করবে, কিন্তু তিশমা তার টিভির কাজ ছাড়তে নারাজ। নতুন দম্পতির প্রেম ঘন হওয়ার আগেই ক্লেশ মিশে তা পাতলা হয়ে গেছে অনেকটা। ম্যানেজার আবারও হোটেলের কাজে ফিরে এসেছে, কিন্তু তিশমা চাইছে ম্যানেজারই ছেড়ে দিক তারপর। রিশাদ খুব অবাক হয় তাদের প্রেমের সম্পর্ক দেখে। মেহুশের সাথে তার সম্পর্কের যে স্বাভাবিকতা তার সিকি ভাগও নেই তিশমাদের, অথচ মেহুশের সাথে রিশাদের বিয়েটা ছিল অস্বাভাবিক। এখানেও ওপরওয়ালা শুকরিয়া, তাই এই জোর জবরদস্তির বিয়ে এখনও টিকে আছে কোনো শর্ত ছাড়াই। সত্যি কি কোনো শর্ত ছাড়া? কথাটা বহুক্ষণ মাথায় আটকে রইল রিশাদের। আজ সে বাসায় থাকার পেছনে আরও একটি কারণ রয়েছে। কারণটি সেই পুরনোই, শুধু এবারের পরিবেশ পরিস্থিতি ভিন্ন। ক্ষমা চাইব করেও আর সঠিক কোনো সময় পাওয়া হয়নি তার। ভুল করেছি, ক্ষমা করে দাও, এভাবে বললে হয়তো ক্ষমা চাওয়াটা অনেক আগেই হয়ে যেত, কিন্তু সে তো শুধু ভুল করেনি, করেছে অন্যায়। দুজন মানুষের সাজানো গোছানো জীবনটাকে ধ্বংস করেছে। দুজন মানুষের অনুভূতিকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলেছে আবর্জনার মতো। জোর করে মেহুশকে নিজের সাথে বেঁধে রেখেছে। মেহুশ এখন খুব স্বাভাবিক সংসার করছে, তার মানে তো এই না মনে মনে সে রিশাদকে ভালোবাসে কিংবা সম্মান করে। সে হয়তো শুধুই সামাজিকতা ঠিক রেখে তাকে সবটা দিচ্ছে।
তার ঘর ছেড়ে পালিয়ে যায়নি। সময় সুযোগ করে তবেই নিজের সকল অন্যায় স্বীকার করে ক্ষমা চাইবে রিশাদ। তাই আজও তার নতুন আয়োজন মেহুষকে নিয়ে বাইরে কোথাও যাওয়ার। এবার আর কোনো কোলাহল নয়, হোটেল রেস্টুরেন্টে নয়, বরং প্রকৃতির মাঝে যাবে। প্রকৃতি জীবন সহজ করে। প্রকৃতিতে মিশে গিয়ে দুঃখ যন্ত্রণা সব দূর করা যায়। খোলা আকাশ, চারপাশে ঘেরা উঁচু পাহাড় আর সমুদ্রের ঢেউয়ের গর্জনের সাথে মিশিয়ে অন্যায়গুলো স্বীকার করলে সহজ হবে সবটা। নিশ্চয় মেহুষ তাকে ক্ষমা করবে মন থেকে। হাতে সময় আজকে দিনটাই। তারপরে কাল রিশাদের ঢাকায় যেতে হবে কিছু কাজের জন্য। এরপর অ্যাবাউট যাবে রিয়ান আর খালার কাছে। রাইমার বিয়ে নিয়েও আলাপ আলোচনা করে আসবে। তানভীর অনুমতি চেয়েছে রিশাদের কাছে বিয়ের, আর রিশাদও জানিয়েছেন রাইমার অভিভাবক শুধু সে নয়, তার খালা মানে রাইমার মাও আছেন। টানা 15 দিনের একটা সফর থাকবে কাল থেকে রিশাদের। এতগুলো দিনের জন্য বিয়ের পর এই প্রথম দূরে যাওয়া, তাই হয়তো মনটা বড্ড উচাটন হয়ে আছে। একটা সেকেন্ডে যেখানে ভরসা নেই সেখানে 15টা দিন অনেক বেশি। কে জানে, হয়তো তার কিছু হতে পারে, হয়তো মেহুষের মনে পরিবর্তন আসতে পারে। আর সময় পিছিয়ে লাভ নেই। যেখানে জীবনটা একসাথে কাটানোর প্রস্তুতি সে মন থেকে নিচ্ছে, সেখানে মেহুষের মনের ক্রোধ ক্লেশ শুরুতেই মিটিয়ে দেওয়া জরুরি। আজ আর নির্জনকে সাথে নিচ্ছে না তারা। পায়ে পায়ে হেঁটে পাহাড় পেরিয়ে বিপরীত দিকে সুন্দর একটা ঝর্ণা বইছে। নিজেদের বাড়ির উল্টো দিকে হলো জায়গাটা সুন্দর, কোলাহল মুক্ত আর নীরব। সেখানে পাহাড়ি মানুষ দুপুর পর্যন্ত ভিড় করে গোসল, কাপড় ধোয়া, আরও অনেক কাজের জন্য। গোধূলিতে কেউ থাকে না তেমন জানে রিশাদ। তাই তো আজ পরন্ত বিকেলের নরম আলোয় পাহাড়ের পেছনে যাবে। চলুন, মেহুষ বলল কথাটা। এক পলক দেখে নিল রিশাদ তাকে। হাফ সিল্কের কামিজ পরেছে, চোখে গাঢ় কাজল এঁকেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক। গোলগাল ফর্সা মুখটাতে অপার্থিব এক সৌন্দর্য এসে চুয়ে চুয়ে পড়ছে যেন। রূপের ছাটা প্রকৃতি থেকে ধার করে নেওয়া তার রক্তিম আলোয় মোহিত করছে রিশাদকে। সে অল্প করে হেসেই বলল, এত কেন সাজতে হলো? মনে মনে নিজে জবাব ঠিক করলো। সে বলুক আপনার জন্য। মেহুষের জবাব এলো ভিন্ন। নিজের জন্য সেজেছি। আচ্ছা চলো, ফুপি গেলাম। দুটো কথা একই সাথে বলে রিশাদ এগিয়ে গেল গেটের দিকে। পেছন পেছন মেহুষও গেল। নির্জন দেখলেই কান্না করবে, তাই যতটা দ্রুত সম্ভব তারা গেট পেরোলো। পাহাড় বেয়ে নিচের দিকে এগোতে লাগলো রিশাদ, আর তার হাত ধরে চলছে মেহুষ। যেতে যেতে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে সে। পাতায় ঘ্রাণ, বুনো ফুলের ঘ্রাণ, কাঁচা মাটির বুকে ঝোপের ভিতর লুকিয়ে থাকা ছোট্ট চড়ুইয়ের ঘর ডিঙিয়ে যাচ্ছে। আবার কখনো কান পেতে শুনছে বড় কোনো গাছে বসে ডাকতে থাকা টিয়ার ডাক। এই জগতে সবচেয়ে সুখী কারা, মনে মনে ভাবছিল। আর তখনই এক ঝাঁক প্রজাপতির দেখা পেল মেহুষ। কি দারুণ রং বেরঙের প্রজাপতির ঝাঁক বেঁধে একসাথে উড়ে বেড়ানো। ওরাই কি সুখী? শেষ বিকেলের ম্লান আলোয় এ যে এক মন হারানোর দৃশ্য। মন ভাসিয়ে নিজেকে উড়িয়ে নেওয়ার আকাঙ্ক্ষা এইভাবেই বুঝি জাগে। পাহাড়ের খাড়াই বেয়ে তারা নেমে এসেছে অনেক নিচুতে। নামতে নামতেই কানে আসছিল ঝিরিঝিরি শব্দ। ঝর্ণা বেয়ে পানি এসে পড়ে ছোট্ট বড় অসংখ্য পাথরের গায়ে। সে পানি আবার গড়িয়ে গিয়ে পড়ছে পাশেই নদীর বুকে। কত চমৎকার সৌন্দর্য পৃথিবীর বুকে লুকিয়ে আছে। মাটি, পানি, বাতাস, রোদ, বৃষ্টি সব কিছুতে লুকিয়ে রয়েছে মহান স্রষ্টার মহত্ব। মেহুষ মুগ্ধতায় বিভোর হয়ে গেছে। এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলো। ছোট বাচ্চাদের মতো কখনো ঝর্ণার পানি ছুঁয়ে দেখছে, কখনো জংলি ফুল ছিঁড়ে কানের পিছে গুজে দিচ্ছে, কখনো রিশাদকে বলছে একটু উপরে উঠবে, একটু বায়ে যাবে, একটু ডানে। রিশাদ চুপচাপ দাঁড়িয়ে পাগলামো দেখছে মেহুষের। প্রায় 1 বছর 4-5 মাস পূর্ণ হয়েছে তাদের বিয়ের। কই, আগে তো কখনো এতটা চঞ্চল মেহুষকে দেখেনি সে। তবে কি সে সুযোগই দেয়নি? তবুও আনন্দ হচ্ছে আজকের জন্য, কারণ যাই হোক আজ প্রথমবার সে দেখতে পাচ্ছে মেহুষের এই মুক্ত ঝরানো হাসি মুখ। এমন একটা মুখ দেখার মাঝেও যে লুকিয়ে আছে প্রশান্তি, আজ দ্বিতীয়বার জানল সে। প্রথমবার এই প্রশান্তি সে খুঁজে পেয়েছিল নির্জনের হাসিতে। মন প্রাণ ভরে গেল তার নিমেষেই। মেহুষ হঠাৎ একটা প্রজাপতি দেখল তার সামনে দিয়ে উড়ে যেতে। খুশিতে আত্মহারা হয়ে সে টরে পিছু পিছু হাঁটতে লাগলো। মেহুষ, বসো এবার এদিকটায়, আমার কিছু কথা আছে তোমার সাথে। রিশাদ একটা পাথরে বসে মেহুষকে বসতে বলল। পায়ের পাতা ছুঁয়ে কলকল করে বয়ে যাচ্ছে ঝর্ণার পানি। মেহুষ শুনল না রিশাদের কথা। সে প্রজাপতির পেছনেই হাঁটতে হাঁটতে এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়েই যাচ্ছে। রিশাদ আবারও ডাকলো তাকে। সে আসছি বলে ফিরেই উল্টো দিকে বড় একটা পিচ্ছিল পাথরে পা রাখল। মেবি সাবধানে, কথাটা বলেই থেমে গেল রিশাদ। চোখ দুটো বন্ধ করে নিল এক অজানা ভয়ে। আরে কি হলো আপনার? চোখ খুলুন, ব্যথা পায়নি তো? মেহুষের কণ্ঠস্বর শুনে রিশাদ চোখ খুলল। বড় কোনো ব্যথা পায়নি সে, তবে পরনের কাপড় অনেকাংশে ভিজে গেছে আর অমসৃণ পাথরে লেগে হাত পায়ের চামড়া উঠে গেছে কিছু কিছু জায়গায়। মনে হলো গোছানো কথা রিশাদের আজও বলা হলো না। সন্ধ্যা নেমেছে পাহাড়ের গায়ে। ভেজা শরীরে মেহুষ অসুস্থ না হয়ে পড়ে ভেবেই বাড়ি ফিরল তারা।
রেহনুমা মেহুষের অবস্থা আর রিশাদের ফ্যাকাশে মুখ দেখে বুঝলো আজও রিশাদ যে কাজে গেছে তা হয়নি। রাতের খাবারের পর রিশাদ তার লাগেজ গোছাতে বসলো। মেহুষও হাতের কাজ শেষ করে নির্জনকে দিল রেহনুমার কাছে। এই ফাঁকে সে রিশাদের কাজে সাহায্য করবে বলে ঠিক করেছে। একে একে আলমারি থেকে কাপড় চোপড় বের করে বিছানায় রাখছে আর তার নিজ সুবিধা মতো লাগেজে রাখছে রিশাদ। দুজনে মিলে করায় মোটামুটি দ্রুতই শেষ হলো গোছানো। কিন্তু এই গোছানোর পুরোটা সময় রিশাদ লক্ষ্য করেছে মেহুষকে। চুপচাপ কাজ করছে, একটি কথা বলেনি তার সাথে, এমনকি মুখটাও কেমন যেন গম্ভীর ছিল খুব। কারণ কি? কাজ শেষ করে নির্জনকে আনতে যাচ্ছিল মেহুষ, কিন্তু রিশাদ আটকে দিল। মেহুষের হাতটা ধরে টেনে নিজের কাছে আনলো, পাশে বসালো এবং খুব আলতো করে তার ঘাড়ে চুমুও খেলো। খালা বলছিলেন 15 দিন থাকতে, কিন্তু আমার তো নিজের কাজ আছে এদিকটায়, আবার তুমি নির্জন ফুপি, তোমাদের ছেড়ে থাকতেও কষ্ট হয়। কয়েকদিনের মধ্যে তোমাদের পাসপোর্ট ভিসাও সম্ভব হবে না, নয়তো তোমাদের সাথে নিয়ে যেতাম। ফুপির পাসপোর্ট থাকলেও সেটা কার্যকরী নয় এখন। তোমার তো সম্পূর্ণ নতুনই করতে হবে, বোঝোই তো, ইচ্ছে করে একা ছেড়ে যাচ্ছি না তোমাদের, বিশ্বাস করো। বড্ড কোমল আকতি মিশানো গলায় বলল রিশাদ, যেন সে মেহুষের কাছে কোনো প্রিয় জিনিসের আবদার করছে। মেহুষ জবাবে কিছু বলল না, শুধু চুপ করে আবদ্ধ রইল রিশাদের 2 হাতের মাঝে। রিশাদ আবারও বলল অনেক কথা, সেই সাথে উষ্ণ ছোঁয়ায় ভরে দিল মেহুষের কাঁধ এবং গলায়। অবদ্ধ হাত ছুঁয়ে দিল মেহুষের মেধিন পেট। আদর আদরে শিহরণ যখন চোখের পাতা কাঁপায়, পায়ের তালুতে শিরশিরানি জাগায়। প্রতিটি লোমকূপে যখন নিষিদ্ধ বাতাসের বিচরণ, রিশাদকে তখন জোর করে সরিয়ে দেয় নিজের কাছ থেকে। পাগলকর অনুভূতিরা সোচ্চার হয়ে রিশাদকে ধমকায় অসভ্য বলে। এই ধমকের সুর রিশাদের কানে পৌঁছে না, তবে চোখাচোখি হলে ঠিক বুঝে যায়। লজ্জা করুণ হয়ে মেহুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে নিঃশব্দে হাসে। রাতের আধার পুরোপুরি কাটেনি তখনও। রিশাদের ফ্লাইট সকাল 6টায়। বোর্ডিং পাসের জন্য মূলত এয়ারপোর্টে আগে পৌঁছাতে চায় সে। রাতের আধার তখনও ঘন। রিশাদ বেরিয়ে পড়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজও সে ড্রাইভার ছাড়া বেরিয়েছে। আজও সে গাড়ি এয়ারপোর্টে রেখে যাবে, সেখানেই তার অফিসের একজন ড্রাইভার আসবে। মেহুষ রেহনুমা দুজনে গেটের কাছে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। কারোই যেন এভাবে রিশাদের যাওয়াটা ভালো লাগলো না। দুশ্চিন্তার ছাপ স্পষ্ট দুজনেরই চোখে মুখে। পাহাড় বেয়ে চলছে রিশাদের সাদা রঙের গাড়িটি। পাহাড়ি এ পথটা আঁকাবাঁকা হলেও এবড়ো থিবড়ো নয় বলে এই অন্ধকারেও তার পথ চলায় ততটা কষ্ট হচ্ছে না। কিছুটা সমস্যা তো বরাবরই হয়, আজও তার বেশি নয়। রাত যত ভোরের দিকে যাচ্ছে, গাড়ির সংখ্যাও তত বাড়ছে ধীরে ধীরে। এ পথে ট্রাক চলাচল একদম নেই বললেই চলে, কিন্তু প্রতি 10-12 মিনিটে একটি দুটি মাইক্রোবাস অথবা ছোট পিকআপ ভ্যান চোখে পড়ছে, বেশিরভাগই কাঠ, বাস আর অন্যান্য জিনিসপত্রের। যাত্রীবাহী গাড়ি খুবই কম, তবুও রিশাদ যথেষ্ট সতর্কভাবে চালিয়ে গেছে অনেকটা পথ। পাহাড় ছেড়ে সমতলে নামার আগে শেষ বাঁকে মোড় নিতেই হঠাৎ চোখের সামনে বড় বড় দুটো চোখ ঝলসানো আলো তীব্র গতিতে ছুটে এলো তার দিকে। আচমকা এমন অসহ্য রকম আলো চোখ বুজে স্টিয়ারিং ঘুরিয়ে এক্সিলেটরে চাপ দিল সে। কয়েক সেকেন্ডে ঝড়ের গতিতে কোনো দানব যেন হানা দিল তার গাড়িতে। চোখের পলকে রিশাদের গাড়িটা দুমড়ে মুচড়ে টুকরো টুকরো হয়ে গেল, আর রিশাদ ছিটকে পড়েছে খাদে। শেষ রক্ষা আর হওয়ার ছিল না তার। প্রকৃতির অমোঘ খেলায় কখনো তো বিরতি আসারই ছিল। রিশাদেরও তাই এলো। ভাগ্যের চাকা গড়িয়ে তখনও শেষ সীমায় পৌঁছায়নি। রেহনুমা আর শোবে না বলে অজু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে পড়ল। মেহুষ ঘুমন্ত নির্জনের পাশে হাতে মাথা রেখে চোখ বুজেছিল। ভেবেছিল জেগেই থাকবে বাকিটা রাত, কিন্তু তার আর হলো কই। কখন যে চোখ লেগে গেছে তা বুঝতেই পারেনি সে। পাহাড়ের নিচুতে খুব বড় একটা গাছ, চারপাশে ছড়ানো তার অসংখ্য ডালপালা। সে ডালপালার কোনো এক মরা আর মোটা ডালের মাথায় আটকে আছে রিশাদের সাদা শার্ট। শার্ট নয়, আসলে শার্টের কলার। ট্রাকের সাথে সংঘর্ষে আঘাত পেয়ে ছিটকে পড়া রিশাদের শার্ট আটকে যায় গাছের সেই মোটা ডালের মাথায়, কিন্তু তার দেহের ভার সইতে না পেরেই হয়তো শার্টটা মুহূর্তেই ছিঁড়তে থাকে এবং শেষ পর্যন্ত তা কলারে আটকে থাকে। আহত রক্তাক্ত রিশাদের কিছু সময় গেল বেহুশ অবস্থায়। রাতের আধার তখন সূর্যমামার ভয়ে পাহাড়ের খাজে মুখ লুকানোর পায়তারা করছে। দেহের রক্ত বোধহয় অর্ধেকই পড়ে গেল দেহের বাইরে। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছে, আর সেই সাথে পায়ের পাতা থেকে মাথার তালু তীব্র ব্যথায় অবশ করে দিচ্ছে তাকে। বন্ধ চোখে বারবার ভেসে উঠছে নির্জনের মুখটা। ছেলেটা কি তার এতিম হয়ে যাবে? জীবন মৃত্যুর মধ্যখানে ঝুলে মনে পড়ল মেহুষের কাছে তার ক্ষমা চাওয়া হয়নি। ভুলের ক্ষমা না চেয়ে সে পরপারে চলে যাবে, তবে কি তার সন্তানের মাথার উপর মেহুষও থাকবে না সারা জীবন? মৃত্যু ভয় মানুষকে একাল ওকাল সব কিছুই ভাবিয়ে তোলে। নিস্তেজ একটা হাত চেষ্টা করলো ওঠানোর, একবার দুবার পরপর অনেকবার। মনের শক্তি অসীম থাকলেও শরীরের শক্তি শূন্যের ঘরে। আবারও চেষ্টা করলো সে, আর এবারে হাতটা ঠিক ফোনটাতেই লাগলো। চোখ ঝাপসা, চারদিকে ভোরের রক্তিম আকাশে রক্তমাখা আলো পরিস্ফুট হচ্ছে। ফোনটা অক্ষত কী করে রয়ে গেল?
ভাববার সময় নেই। আঙ্গুল চালিয়ে ধীরে ধীরে মেবিশ লেখা নাম্বারটাতে ডায়াল করলো। কানে এলো পটপট করে শার্টের কলারের টান লাগা আওয়াজ। হয়তো এবার কলারটা ছিঁড়ে সে নিচে পড়বে। মাটি থেকে বেশি উপরে তো নয়, তবুও কি বাঁচবে সে? মনের শক্তি বাঁচিয়ে ফোন সে করতে পারল মেহুষকে। ওপাশে কল পৌঁছে গেছে। আশ্চর্যজনকভাবে হয়তো আজ নেটওয়ার্কটা কুটিল মজা করেনি, নইলে সেখানে প্রথমবারেই কল কি করে গেল। চোখের পাতায় মাত্র জেকে বসা ঘুমটা মেহুষের দরফরিয়ে পালিয়ে গেল কোথাও। স্ক্রিনে রিশাদ নামটা দেখেই সে কানে দিল ফোনটা রিসিভ করে। মেহুষ, শুনতে পাচ্ছ? আমাকে ক্ষমা করে দিও নির্জনের মা, আমি তোমাকে খুব ভালোবাসি। শেষের বাক্যটা অস্পষ্ট হয়ে মেহুষের কর্ণকুহরের অগোচরই রয়ে গেল। পড়ে গেল রিশাদ কলারের শেষ অংশটা ছিঁড়ে। স্তব্ধ হয়ে গেছে ফোনের ওপাশ। কাছেই কোথাও কা কা সরে ডাকতে লাগলো কাকের ঝাঁক। পাহাড়ে কাক এলো কোথা থেকে? আগে তো কখনো কাকের ডাক শোনা যায়নি। জ্যোৎস্না মাখা রাত আর প্রদীপের আলো জলজল করছে চারদিক। সুইমিং পুলের পানিতে ভাসমান গোলাপের পাপড়ি দূর থেকে লাগছে কার্পেটের মতন। কে বলবে ওই গোলাপ পাপড়ির নিচে আছে বুক সমান নীল স্বচ্ছ পানি। গম গম করছে হোটেলের উপর থেকে নিচতলা। চারপাশে দেশি বিদেশি হাজারো পদের খাবারের ঘ্রাণে মম চারদিক। জলজলে আলোয় সজ্জিত স্টেজের মধ্যমণি বরবেশে রিশাদ রায়হান আর কনে সাজে মেহুষ রায়হান। আর তাদের মধ্যখানে বসে আছে তাদের একমাত্র সন্তান নির্জন। তাদের ঘিরে আছে সকল আত্মীয় স্বজন আর সামনে বসা কাজী। সকল প্রকার আনুষ্ঠানিকতার মাধ্যমে আবার বিবাহ বন্ধনে বন্দী হলো তারা। এবারের বন্ধন মুক্ত ঝরানো হাসির বিনিময়। এ বন্ধনে কারো মনে নেই ঘৃণা, আর না আছে কাউকে হারানোর ব্যথা। তীব্র অসহ্য যন্ত্রণা নেই এবারের সম্পর্কে, আছে একে অপরের প্রতি আস্থা, ভরসা আর হঠাৎ পাওয়া ভালোবাসা। সুখের স্পন্দন এ বন্ধনে প্রতি মুহূর্ত আবেশ ছড়ায় খুব যতনে। ছুঁয়ে যায় পালকের মতো কোমল আদরে উষ্ণতা। কোথায় হারিয়ে গেলেন আবার? রিশাদের বা কাঁধে আলতো করে ঝাঁকিয়ে প্রশ্ন করল মেহুষ। সে কখন থেকে স্টেজের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে সে ভেবে যাচ্ছে কত কি। নিজেদের সম্পর্কটাকে আজকাল পরিত্যক্ত লাগে তার। সম্পর্ক না, শুধু নিজেকেই লাগে। বোঝার মতো পড়ে আছে মেহুষের কাঁধে। একা হাতে হোটেল, নির্জন, ফুপি, রাইমার বিয়ের ভার সব সামলে যাচ্ছে মেহুষ। রিশাদ কবে সুস্থ হবে, কবে পায়ে হেঁটে চলাফেরা করবে, আদৌ করবে কিনা জানা নেই। তবুও দৃঢ় আত্মবিশ্বাস মেহুষের খুব দ্রুত নিজের পায়ে দাঁড়াবে তার ব্যক্তিগত মানুষটা। দ্রুত সময়টা আজও এলো না দীর্ঘ 5 মাসে। সেই দুর্ঘটনার 4 মাস পেরিয়ে 5 মাস চলছে। অর্ধমৃত রিশাদকে সেদিন খুঁজে পেতে বেগ পোহাতে হয়নি পাহাড়ি লোকজনের। মেহুষকে ফোন করে যখন রিশাদ নিচে পড়ল, মেহুষ তখন হাউমাউ করে কাঁদতে থাকে বিছানায় বসে। তার কান্না শুনে রেহনুমা এলো মেহুষের ঘরে। কাঁদতে কাঁদতে যতটুকু মেহুষ বলল তাতে রেহনুমা অনুমান করল রিশাদ অ্যাক্সিডেন্ট করেছে। আর কিছু জানার সাহস তার হলো না। সে মেহুষকে সে অবস্থায় ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির দারোয়ান আর আন্তংকে ডেকে সঙ্গে নিতে চাইলে আন্তং নিজেই প্রতিবেশী আরও অনেক ছেলে বুড়োকে ডেকে নিয়ে আসে। ভোরের আলো তখন পূব আকাশে জ্বলে উঠছে সগৌরবে। আধার ছুটে পালিয়ে গেলে ভোলক ছেড়ে বহু দূরে। রিশাদ যে পথে গেছে সে পথে দ্বিতীয় কোনো মোড় নেই। নিঃসন্দেহে সে পথ ধরে চলতে চলতেই সকলে যখন ক্লান্ত, 1 ঘন্টারও বেশি পথ পায়ে হেঁটে তারা যখন সমতল রাস্তার কাছে প্রায়, তখনই চোখে পড়ল রাস্তার ঢালুতে রিশাদের ভাঙাচোরা গাড়িটা। খুঁজে ফেরার শক্তি যখন সকলের নিঃশেষ, ঠিক তখনই সেই গাড়ি সবার পুনরায় শক্তির যোগান দিল শুধু রেহনুমা ছাড়া। পাহাড়ের ঢালুতে গাছপালার আড়ালে ঝুলে থাকা ভাঙা গাড়িটা দেখতেই রেহনুমা চেতনা হারায়। এলাকাবাসী পাহাড় বেয়ে অনেকেই তরতরিয়ে নিচে নেমে গেল। তৎক্ষণাৎ কিছু লোক গেল থানার দিকে, আর আন্তং শুধু দাঁড়িয়ে রইল অচেতন রেহনুমাকে ধরে। এখানে জমি থেকে রাস্তার উচ্চতা বেশি নয় বলেই সবার ধারণা ছিল রিশাদ ততটা আহত হয়নি। আবার গাড়ির সুরথাল দেখে মনে হলো হয়তো মানুষটা বেঁচেই নেই। সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য যাই বলা হোক, রিশাদকে পাওয়া গেছে জীবিত, কিন্তু সে জীবদ্দশা তার কাছে অভিশপ্ত। মাথায় আঘাত লেগেছিল ট্রাকের সংঘর্ষে এসে গাড়ির ড্যাশবোর্ড লেগে, আর পা দুটো প্রায় থেতলে পড়েছিল গাছ থেকে পড়ার সময়। সৌভাগ্য হলো তার বেঁচে থাকা, মেহুষের কাছে আবারও ক্ষমা চাওয়ার সুযোগ পাওয়া এবং একমাত্র সন্তানের মাথার উপর ছাদ হিসেবে রয়ে যাওয়া। আর দুর্ভাগ্য তার পঙ্গুত্ব, যা মেহুষকে চরম বিপদে ফেলছে প্রতি মুহূর্তে। লজ্জা লাগে রিশাদের এভাবে হুইলচেয়ারে বসে মেহুষকে কষ্ট দিতে। 1 সপ্তাহ তার কেটেছিল মৃত লাশের মতো। মাথার আঘাতে ভয় ছিল তার স্মৃতিভ্রষ্ট হওয়ার, পাগল হয়ে যাওয়ার। কিছু উপরওয়ালার দোয়ায় আর আপনজনদের একনিষ্ঠ দোয়াই হয়তো তাকে সুস্থ করেছে। 3 মাস ঢাকার স্বনামধন্য এক হাসপাতালে পড়ে থেকে কেটেছে তার। ম্যানেজার সৎ মানুষ ছিল বিধায় তার হোটেলটা সচল ছিল সঠিকভাবে এবং মেহুষকে সাহায্য করেছে দায়িত্ব সামলে নিতে। ঢাকা টু কক্সবাজার করতে করতে মেহুষ আজ নিজেও কাহিল, তবুও হাল ছাড়েনি।
বিমর্ষ নিলিপ্ত রিশাদের মনে প্রতি মুহূর্তে সাহস জুগিয়ে গেছে সুস্থ হওয়ার। রেনুমা হাল ছেড়ে দিয়েছিল রিশাদের বেঁচে থাকার, তার মনেও সাহস সঞ্চয় করে গেছে। জীবনেসা সব জেনেও কাগজপত্রের বড় কোনো গোলযোগে আটকে থাকায় ছটফট করতে থাকে বিদেশের মাটিতে। মাসখানেক আগে সে সুযোগ পেয়ে ফিরে আসে দেশে। রিয়ান পরীক্ষার ঝামেলায় আসতে পারেনি, কিন্তু কালও সে ফিরেছে দেশে। রিশাদের মাথার ঘা শুকিয়ে উঠতে মেহুইশ মনে করে জীবনেসার সাথে কথা বলে রাইমার বিয়ে নিয়ে। রাইমা সরাসরি না করে দিয়েছে। তার দাদাভাই যতদিন না সুস্থ হয় সে বিয়ে করবে না। এতে যদি তানভীর তাকে ছেড়ে যায় তো যাক। রিশাদের দুটো পায়েই প্লাস্টার বাঁধা ছিল অনেকদিন। এক পায়ের হাঁটুর কাছে হাড়ে ফাটল ধরেছে, অন্য পায়ের দুটো আঙ্গুলই ভেঙে গেছে সম্পূর্ণ, আর শরীর জুড়ে আছে ছোট ছোট কিছু ক্ষত। তবুও মেহুইশ ভরসা রাখিয়ে রিশা দাঁড়াবে আবারও দুপায়ে। ডাক্তাররাও ভরসা দিচ্ছেন। মেহুইশের বিশ্বাস তাদের জীবন বদলে যাবে, আর এ বদল নিশ্চয়ই ভালোর হবে, সুখের হবে। পলকা মেঘের মতো ভালোবাসা ভেসে বেড়াবে তাদের মাথার উপর ছাউনি হয়ে। সুখের পাখি হানা দেবে তাদের পাহাড়ের ছোট্ট সে বাড়িতে। না না, সে বাড়িতে আর নয়। সে যে ছেড়ে এসেছে তাদের পাহাড়ি বাড়ি, আর ফিরতে চায় না মেহুই সেখানে। যত সুন্দর তত ভয়ঙ্কর, যত মনোমুগ্ধতা তত যন্ত্রণা। মিহুই সে যন্ত্রণা আর বইতে চায় না। এর চেয়ে মধুর ছিল রিশাদের হাতে বিয়ের রাতের সেই চরগুলো। অভিনন্দন কনের ভাবি, তোমার আয়োজন তোমার মতোই চমৎকার হয়েছে। ইভানের হঠাৎ এমন কথা চমকে তাকালো রিশাদ মেহুইশ। ইভানকে দেখেই মাথায় যন্ত্রণা শুরু হলো রিশাদের। হয়তো যন্ত্রণা শরীরের থেকে সৃষ্ট নয়, এটা মন থেকে তৈরি করা ভয়ের যন্ত্রণা। মেহুইশের সামনে ইভানের উপস্থিতিতে ভয়ের উদ্বেগ তৈরি করেছে তার। রিশাদের চোখ মুখে অস্বাভাবিক পরিবর্তন ঘটে গেল কয়েক সেকেন্ডেই, আর তা বুঝতে পেরে মেহুইশ অস্থির হয়ে উঠল। তার যা ধারণা হলো সে তা রিশাদকে প্রকাশ করে তাকে শান্ত করতে চাইল। ইভানও লক্ষ্য করলো সবটা, আর তাই সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মেহুইশের দিকে। প্রচণ্ড অস্থিরতায় রিশাদের একটা হাত নিজের মুঠে পড়ল মেহুইশ। প্লিজ রিশাদ, উত্তেজিত হবেন না, আপনাকে কিছু বলার আছে, আমাকে একটু সময় দিন, মেহুইশ বলল তড়িঘড়ি করে। রিশাদ চোখ তুলো না মেহুইশের কথা শুনেও। সে হুইল চেয়ারে নিথর বসে রইল, যেন কিছু শুনতেই পাচ্ছে না। রিশাদের এই আচমকা নির্লিপ্ততা দেখে ভীষণ ভয় হলো মেহুইশের। সে হাঁটু গেড়ে বসে পড়ল সেখানে। রিশাদের হাতটা সে কিছুতেই ছাড়ল না, বরং খুব ধীর সুরে আবার বলল, বিশ্বাস করুন, ইভানের সাথে আমি কখনই ফিরে যাব না। আমি তো নির্জনের মা, তাই না? তাকে ছেড়ে আপনাকে ছেড়ে কোথায় যাব বলুন? আপনি এভাবে ঘাবড়ালে, এমন টেম্পোরেট হলে ক্ষতি হবে তো। আমি কিছু বলতে চাচ্ছি, আপনার কি একটু শুনবেন আমার কথা? মেহুইশ কথাটা বলে রিশাদের মুখের দিকে তাকিয়ে রইল জবাবের আশায়। রিশাদ নিস্তেজ কোনো কথা বলল না। তা দেখে ইভান মুখ খুলল। দেখুন রিশাদ, আমি এখানে শুধুমাত্র তানভীরের বড় ভাই হিসেবে এসেছি, ছেলেপক্ষ হিসেবেই থাকবো। বেশ শেষ হতেই পরিবার সমেত ফিরে যাব ঢাকায়। আমি তো আসতেও চাইনি, কারণ জানি আমার উপস্থিতি আপনার পছন্দ হবে না। শুধুমাত্র অন্তঃসত্ত্বা বউটার আবদার রাখতেই আসা। প্লিজ আপনি অস্থির হবেন না। মেহুইশের সাথে আমার সম্পর্ক এখন শুধুই আত্মীয়তার, বন্ধুত্বপূর্ণ সম্পর্কটুকু আর আগের মতো নেই। ইভান থামল। মেহুইশ বলতে শুরু করলো আবার, ইভানের সাথে আমার ঢাকায় গিয়ে প্রথমবার দেখা হয়েছিল যখন আপনার ডেঙ্গু হয়, কিন্তু সে তখন আমায় দেখে লুকিয়ে সরে যায়। কেন লুকায় তা জানতে পারলাম এবার আপনাকে যখন ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয় তখন। আপনি নাকি তাকে হুমকি দিয়েছিলেন কখনো যেন আমার সামনে না আসে। ইভান সত্যি কখনো আসতে চায়নি। এবার যখন পুনরায় মুখোমুখি হয়েছি তখন আমি আর আগের আমি ছিলাম না। আমি তখন সম্পূর্ণরূপে রিশাদ রায়হানের স্ত্রী, নির্জনের মা। বলতে বলতে মেহুইশের গলায় কান্নারা দলা পাকালো। সে সত্যি রিশাদের প্রেমে পড়ে গেছে। সে শুধু রিশাদের আমানত মনে করে নিজেকে। এখন আর ইভানের জন্য কান্না নেই বুকে। ইভানকে ফিরে পাওয়ার আবেগ আকাঙ্ক্ষা কোনোটাই আর বাকি নেই। রিশাদের হাত নিজের মুঠো থেকে আলগা করল মেহুইশ, আর তাতেই চোখ তুলে রিশাদ তাকালো মেহুইশের চোখে। জল ছলছল মেহুইশের চোখ দুটো পদ্ম পাতার মতো লাগছে। এ বুঝি অশ্রু ফোঁটা গড়িয়ে পড়বে দুদিকে। চিকন পেলব ঠোঁট দুটো আকতিতে বড্ড রুক্ষ হয়ে আছে, যেন রিশাদের কাছে একটু পরশ চাইছে। মেহুইশও পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল রিশাদের মুখের দিকে। দুদিনের সদ্য মাথা উঁচানো খোঁচা খোঁচা দাড়ি, অভিমানী চোখ, আর কদম ফুলের ন্যায় মাথার ছোট ছোট চুল। এই রিশাদের চোখে মুখে ক্রোধের প্রলেপ নেই, নেই কোনো অহংবোধ। আছে শুধুই অভিমান আর অভিযোগ। এত কিসের অভিযোগ কে জানে? রিশাদের চোখে চোখ রেখে বলল মেহুইশ, ভালোবাসা বদলায় তাই বদলেছে। আমিও বদলেছি, আর আমার ভালোবাসাও। আপনাকেই মেহুইশের মুখে এতটুকু শুনে নীরবে সরে গেল ইভান। যতই বলুক সে তার স্ত্রীকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার প্রথম ভাগটা আজও মেহুইশের নামে তুলে রাখা। সইতে পারবে না ভালোবাসার মানুষের মুখে অন্য কাউকে ভালোবাসি বলাটা। সে দূরেই থাকুক এ ভালোবাসার অনুভূতিতে, মেহুইশ থাকুক স্মৃতির মতো, তার স্ত্রী থাকুক তার সুখের পায়রা।
রাতের প্রথম প্রহর শেষের পথে। হোটেল নির্জন আর নির্জন, নিরিবিলি নেই। অষ্টাদশী চাঁদের আলো আলোকিত চারদিক, সেই সাথে জ্বলছে অসংখ্য প্রদীপ আর বৈদ্যুতিক রঙিন বাতি। হোটেল নির্জনের সবচেয়ে সুন্দর আর মোহনীয় জায়গা তার সুইমিং পুল আর তার সংলগ্ন বাগান। আজ সেখানে আয়োজন করা হয়েছে রিশাদ রায়হানের একমাত্র বোন রাইমার বিয়ে। কোনো কমতি নেই সেই আয়োজনে, কমতি নেই আত্মীয় স্বজনের। সুইমিং পুলের বিপরীত দিকে বরকনের স্টেজ, সেখানে বসে আছে নববধূ রাইমা আর তারপর তানভীর। জীবনেসা বসে আছে পাশে তানভীরের মায়ের সাথে আর রেহনুমা, সে যেন কনের মা। সন্ধ্যা থেকে ফ্যাস ফ্যাস করে কান্না করে চলছে। এ নিয়ে মেহুষের সে কী হাসি! সুযোগ পেলে রিহান আর মেহুষ মিলে খেপিয়ে দিচ্ছে রেহনুমাকে। মেহুষের মা আর জীবনেসাও কম যাচ্ছে না এদিক দিয়ে। কে বোঝাবে তাকে? মেয়ে আজ বিদায় হলেও পরশুই তারা বৌভাতে গিয়ে মেয়েকে দেখতে পারবে। জীবনেসারও যে কষ্ট হচ্ছে না তা নয়, কিন্তু সে আপাতত নিজেকে শক্ত করে রেখেছে। রাত 12টার ফ্লাইটে বরকনে ঢাকায় যাবে। এখন বাজে 10:30। মেহুষ ম্যানেজারকে ডেকে গাড়ি তৈরি রাখতে বলল, এখনই বিদায় পর্ব হবে। আশ্চর্যজনকভাবে এই বিদায় পর্বে সবচেয়ে বেশি কান্না করল রিশাদ আর রিহান। জীবনেসের কান্না শুরু হতে রিশাদের কান্নার আওয়াজ কানে এলো। রিশাদের পাশে বসে তাকে জড়িয়ে কাঁদছে রাইমা হামাও করে। অটোমেটিকলি কান্না বন্ধ হয়ে গেল জীবনেসা আর রেহনুমার। তারপরে আবার দেখা গেল রিহানের কান্না। 3 ভাই বোনের এই কান্নায় সামিল হলো নির্জনও। সে কেন কাঁদছে কে জানে। মেয়েদের বিয়েতে হৃদয় বিদারক এই মুহূর্তটা উপস্থিত থাকা প্রত্যেকটা মানুষের মনকে ভারী করে তোলে। এখানেও তাই হলো। গভীর রাত, বারান্দার কাজগুলো সরিয়ে দিয়েছে মেহুষ। গ্রিলের ফাঁকে চাঁদের আলো হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে রিশাদের ডিম্বাকৃতির বারান্দাটাতে। সমুদ্রের জোলা হাওয়ায় ধাক্কা খেয়ে বারান্দার প্রতিটা পর্দা পথ পথ করে উঠছে লাগাতার। ঘুম নেই চোখে মেহুষ রিশাদ কারোরই। হুইল চেয়ারে বসা রিশাদকে খুব যত্ন করে নিচে নামালো মেহুষ। ম্যাট্রেস বিছানো এ বারান্দায় নিঃশব্দে সেও বসলো পাশে রিশাদের গা ঘেঁষে। শীত শীত আবহাওয়ায় প্রিয় মানুষের দেহের উষ্ণতা বড্ড কামুক করে মন প্রাণ। এত আদর আদর লাগে মানুষটার স্পর্শ, তা যেন শুধু প্রিয়জন আছে এমন মানুষরাই অনুভব করতে পারে। ভালোবাসার অতল সাগরে অনুভূতির কত শত নাম। আকাশের চাঁদটা উঁকি মেরে দেখছে দুজনকে। তারাও দেখছে চাঁদটাকে আর মনে মনে বলছে, হে চাঁদ, তুমি খুব অভাগা জানো তো। তোমার কাছে কেউ নেই। এই দেখো, আমার আছে আপন একজন। হঠাৎ মনে হলো চাঁদটা মুখ বাঁকিয়ে তাদের ধমকে উঠল, ঢং দেখিও না। তোমার পাশে আছে একজন আর আমার দিকে দেখো, লক্ষ কোটি তারার মেলা। আমিও একা নই। আনমনে খিলখিলি হেসে উঠল মেহুষ। সে হাসিতে আধো আলে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল রিশাদ। মন গহীনের গল্পগুলো কি দারুণ হয়ে প্রকাশিত হলো তাদের জীবনে।